ক্লায়েন্টকে ওয়েবসাইট প্রোভাইড করার সময় আমরা কি করব, একে একটা এক্সট্রা বোনাস দেব, ঠিক আছে? যেমন আমরা একটা ওয়েবসাইট কাস্টমাইজেশন করব, তার সাথে আমরা তাকে বলবো যে স্যার আমি আপনার 3টা পোস্ট অথবা 6টা পোস্ট দিয়ে দেব আপনার রিলেটেড সার্ভিসের উপর, এবং সেই 6টা পোস্ট আমাদের অন পেজ এসইও করা থাকবে, ঠিক আছে? তো এইটা যখন দেখবে, ধরেন আপনার কোনো কারণে আপনি একটা গিগ তৈরি করছেন, সেই গিগের মধ্যে যদি এটা দেখে যে আপনার আলাদাভাবে একটা কন্টেন্টের উপরই গিগ আছে, আমি কন্টেন্ট ক্রিয়েট করি এবং কি এসইও কন্টেন্ট ক্রিয়েট করি, তো এইটা যখন দেখবে যে আপনি 5টা কন্টেন্টের জন্য $100 নিচ্ছেন, আর যখন আপনি ক্লায়েন্টকে এই ওয়েবসাইটের সাথে এটা বোনাস হিসেবে দিচ্ছেন, তখন আপনার কাছে ক্লায়েন্ট শিফট হওয়া বেশি হবে, ঠিক আছে? পাশাপাশি যে ক্লায়েন্টটা আপনার কাছে অর্ডার দিছে, সে বলবে যে আচ্ছা আমাকে তো ফ্রিতে বাড়তি সার্ভিস দিতেছে, তো পরবর্তীতে ক্লায়েন্টটা রিপিটিং ক্লায়েন্ট হওয়ার চান্স আছে, ঠিক আছে? তো এইটাই আজকে আমরা দেখবো যে একটা কন্টেন্ট যখন আমরা দেবো বা একটা পোস্ট যখন আমরা দেবো, সেই পোস্টটাকে আমরা কিভাবে এসইও করব। এটা কিন্তু ফাইবারের সার্ভিস আছে, ঠিক আছে? তো আমি আমার ইয়াতেই চলে যাই, একটা ওয়েবসাইটে আসতেছি, হ্যাঁ। তো এই ওয়েবসাইটে আমরা যখন আসব, মানে কন্টেন্ট কে অপটিমাইজ করার জন্য আমাদের একটা প্লাগইন আছে। সেই প্লাগইন দিলেই যে আমাদের কন্টেন্ট অপটিমাইজ হবে তা না, ওই প্লাগইনটা আমাকে কিছু স্কোর দেখাবে, ঠিক আছে? সেই স্কোরের ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে আমার কন্টেন্টটা কতটুকু এসইও ফ্রেন্ডলি হয়েছে। যেমন আমাদের 2টা প্লাগইন আছে, একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আর একটা হচ্ছে ইওস্ট এসইও। তো ইওস্ট এসইও তে ফ্রিতে আগে যতটুকু করা গেছিল, এখন আর ওই পরিমাণ রেজাল্ট আপনাকে আর কি শো করবে না, ঠিক আছে? সেটা যদি প্রো হয় তাহলে ইওস্ট এসইও অনেক ভালো, বাট আপনি ফ্রিতে র্যাঙ্ক ম্যাথের মধ্যে অনেক কিছু পাবেন, যে একটা পোস্ট যদি আপনি আর কি এসইও করতে চান তাহলে অনেক কিছুই আপনি এই র্যাঙ্ক ম্যাথের মধ্যেই পেয়ে যাবেন। তো আমি রিকমেন্ড করবো আপনারা র্যাঙ্ক ম্যাথটাকে ইউজ করেন, বাট আপনারা ইওস্ট এসইও যেটা সেটাও শিখেন, ঠিক আছে? তো আমি যদি র্যাঙ্ক ম্যাথ দেখাই তাহলে নিজের থেকে আপনারা ইওস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করবেন, এবং ইউটিউবে কোনো একটা ভিডিও দেখে ওই ইওস্ট এসইও দিয়ে কিভাবে আপনার পোস্ট কে অপটিমাইজ করতে হয় সেটা দেখবেন। আলটিমেটলি এখানে হচ্ছে 98% আর ওটা হচ্ছে 100%, ঠিক আছে? মানে দুইটার প্রসেস হচ্ছে সেম। দেওয়ার পর আপনি যখন কন্টেন্ট এসইও করতে যাবেন, দুইটা প্রসেস হচ্ছে সেম। সো একটা প্রসেস আমি দেখাচ্ছি, আর একটা আপনারা দেখে নেবেন, এবং দুইটা মিলে আপনি আপনার সার্ভিস প্রোভাইড করবেন। কোনো ক্লায়েন্ট যদি আসে, তুমি কি কন্টেন্ট এসইও করতে পারো কিনা, অ্যান্সার হবে হ্যাঁ আমি পারি। তুমি কোন প্লাগইন প্রিফার করো? আমি দুইটাই প্রিফার করি, আপনি যেটা চাবেন আমি সেটাই দেবো, ঠিক আছে? তো সার্ভিস মানে ক্লায়েন্ট যেটা দিয়ে চাবে সেটা দিয়ে আমরা দেবো। আচ্ছা, তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা প্লাগইনে যাবেন, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, তাহলে অ্যাড নিউ প্লাগইনে এসে আমরা এখানে র্যাঙ্ক ম্যাথ লিখবো। আমার এখানে দেওয়া আছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি। র্যাঙ্ক ম্যাথ লিখলেই আমাদের এসইও প্লাগইনটা চলে আসবে, এই যে, হ্যাঁ। তো এটাকে আপডেট করতে বলতেছে, আপনার আমার এখানে থাকবে না, আপনাদের থাকবে ইনস্টল নাও দেন অ্যাক্টিভেট, তাই না? আচ্ছা, তো এখানে আপডেটেড হয়ে গেছে। ধরেন যে আমি এটাকে ইনস্টল করছি, তখন আমরা এই নিচের দিকে দেখতে পারবো র্যাঙ্ক ম্যাথ। আচ্ছা, নিচে যদি দেখতে না পাই, এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও, হ্যাঁ। যদি না পাই তাহলে তো জানেন, এই যে প্লাগইনে আসবো, দেন ইনস্টল প্লাগইন। ইনস্টল প্লাগইন থেকে আমরা খুঁজবো র্যাঙ্ক ম্যাথটা কোথায় আছে, এই যে র্যাঙ্ক ম্যাথ, দেন এখান থেকে সেটিংস এ গেলেই আমরা সেম জিনিসটাই দেখতে পারবো, এই যে, ঠিক আছে? আচ্ছা, তো এটা এর আরো একটা ক্লাস হবে, ঠিক আছে? আজকের যে ক্লাস আর নেক্সট দিনের যে ক্লাস, এই দুইটা মিলে আমাদের একটা মেইন সার্ভিস হবে, হ্যাঁ। তো আজকের ক্লাসটার সাথে আরেকটা ক্লাস কিন্তু আছে। আপনাদের যারা পোর্টফোলিও তৈরি করছেন, তারা কি গুগলে ইন্ডেক্স করছেন, গুগল সার্চ কনসোলে কেউ করেছেন? ভাই আমি করছি, কিন্তু পোর্টফোলিও সাইট এখন রেডি হয় নাই, সাইট অফলাইন দিয়ে প্লাগইন দিয়ে রাখছি। আচ্ছা, সমস্যা নাই, আমরা সাইটের সাথে সাথ নাই, আপনারা গুগলে ইন্ডেক্সের জন্য পাঠাবেন, ঠিক আছে? একটা নতুন যখন ডোমেইন কেনা হয়, তখন তাকে ফোর্স করে পাঠানো হয় যে তুমি এটাকে ইন্ডেক্স করো গুগলের মধ্যে, ঠিক আছে? কারণ আপনি যদি এটাকে ফোর্স না করেন, তাহলে সে নতুন ডোমেইনের জন্য যতদিন না আপনি ওখানে পোস্ট দিবেন বা হচ্ছে কন্টেন্ট দিবেন, তার আগ পর্যন্ত সেটা গুগলে শো করে না। সো এই কারণে ফোর্সফুলি আমরা ওটাকে গুগল সার্চ ভাই এখন কনসোল যে ইউজ কোম্পানিতে করে। আছি অলরেডি 2% হয়ে গেছে বুঝছেন, এখন জি, আর ভালো লাগতেছে না। কত দূর ছিল আর এখন কত আছে? ওই যখন ছিলাম তখন প্রথম দর ছিল 28,000 টাকা, এক বছরের ভাই পরে স্যালারি মিউট বাড়ছে করেন। 30,000 টাকা, এখন কিন্তু ওই 30,000 টাকায় আছে। আচ্ছা, আচ্ছা, তো এখানে হচ্ছে কি আমরা ফোর্সফুলি তাকে পাঠাবো, হ্যাঁ, যে আমার যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটাকে ইন্ডেক্স করেন। এই জন্যই আমি বলছি যে ডোমেইনের এজ যত বেশি হয়, সেই ডোমেইনটা
তত পায়, অথরিটি, পেজ অথরিটি আর ডোমেইন অথরিটি, এই দুইটা জিনিস গুগলের কাছ থেকে পায়। ঠিক আছে, এই জন্য দেখবেন এক্সপায়ার একটা যদি ডোমেইন আপনি কিনতে যান, এক্সপায়ার একটা ডোমেইনের প্রাইসই শুরু হয় প্রায় $100 উপর থেকে। ঠিক আছে, এই যে আমি আমার যেটা দেখতেছেন, এই যে অ্যাফিলিয়েট যে ডোমেইনটা, এই ডোমেইনটাই কেনা হয়েছে $11,000 দিয়ে। ঠিক আছে, কারণ এই ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি অনেক বেশি ছিল। হ্যাঁ, এটাকে 3 বছর থেকে 4 বছর থেকে মানুষ হচ্ছে, অন্য একজন মানুষ এটাকে চালাইছিল। সো পরবর্তীতে যখন এটাকে ছেড়ে দিছে, তখন এর এক্সপায়ার ডোমেইনে এটা পরিণত হয়েছে। সো এক্সপায়ার ডোমেইনে যখন পরিণত হয়েছে, এর তখন প্রাইস বেড়ে গেছে। ঠিক আছে, তো অ্যাফিলিয়েট করার সময় আপনি যদি 1 বছর পরিশ্রম করতে না চান, তাহলে একটা এক্সপায়ার ডোমেইন নিয়ে তারপরে ওখানে শুরু করবেন। তাহলে 1 বছরের যে আপনি ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি বাড়ানোর জন্য যে প্রচেষ্টাটা করবেন, সেটা আগের থেকেই পেয়ে যাবেন, বাট আপনাকে এক্সট্রা টাকা খরচ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো র্যাঙ্ক ম্যাথ, ধরেন র্যাঙ্ক ম্যাথ আমি দিলাম। সো র্যাঙ্ক ম্যাথটাকে কিভাবে আমরা ইনস্টল করব না করব, এটা আপনার যদি কোনো একটা এক্সিস্টিং ওয়েবসাইট থাকে তাহলে বেশি ভালো হয়। ঠিক আছে, জাস্ট আমরা কি করব, নেক্সট দিন আমরা গুগল সার্চ কনসোলে এক্সএমএল ম্যাপটা দেব। ঠিক আছে, বা যেটাকে আমরা সাইট ম্যাপ বলি, সেই সাইট ম্যাপটা দেব এবং ডোমেইনটাকে আমরা পুশ করব যে ইন্ডেক্স করার জন্য। পাশাপাশি ডোমেইনের পাশাপাশি আমাদের যে পোস্ট গুলো আছে এবং পেজ গুলো আছে, এইগুলোকে আমরা পুশ করব গুগলে ইন্ডেক্স করার জন্য। ঠিক আছে, তখন আমরা র্যাঙ্ক ম্যাথ সেটআপটা দেখাই দেবো। সো ধরেন র্যাঙ্ক ম্যাথ আমরা সেটআপ করছি, আপনাদের সামনে যখন আসবে তখন জাস্ট হচ্ছে স্কিপ করে দিবেন। হ্যাঁ, প্রত্যেকটা সেকশন স্কিপ করে দিবেন, তাহলে আপনারা র্যাঙ্ক ম্যাথটাকে এইদিকে দেখতে পারবেন। সো তারপরে আর কিন্তু এখানে কাজ নাই র্যাঙ্ক ম্যাথের। তাহলে এখানে আমার কাজ কি, আমরা যেহেতু একটা কন্টেন্টকে এসইও করব, সেই জন্য আমরা পোস্টে আসবো। পোস্টে এসে দেখেন অল অল পোস্ট ক্লিক করলাম। তো এই যে প্রত্যেকটা দেখেন পোস্ট আমার 80+ আছে। হ্যাঁ, একটা পোস্ট যখন কন্টেন্ট আপনি আপলোড করতে যাচ্ছেন, তখন এই যে ইউএস এসইও বা র্যাঙ্ক ম্যাথ, এগুলোতে আপনার 80+ স্কোর রাখতে হবে। এগুলো চাইলে 90+ করা যায়, হ্যাঁ 90-95 পর্যন্ত করা যায়, বাট 80+ হইলেই এনাফ, আর কোনো দরকার পড়ে না। সো 80+ পর্যন্ত আপনার পরিশ্রম করতে হবে একটা কন্টেন্টকে ফুল এসইও করে উপরে তোলার জন্য। সো ক্লায়েন্ট যদি আসে, তাহলে আপনার স্কোর গুলো, এই যে ধরেন এই যে এই টাইপের স্কোর, ঠিক আছে, এই টাইপের স্কোর আপনার নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট খুশি হবে। আর বাকি যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও। সো অফ পেজ এসইও আমরা এখানে শেখাবো না, ওটা হচ্ছে পুরো যারা এসইও স্পেশালিস্ট তাদের কাজ। আমরা জাস্ট অন পেজ এসইওটা শিখবো এবং কন্টেন্ট এসইওটা শিখবো। সো এখানে আমরা কি করব, অল পোস্টে এসে আমরা নতুন একটা পোস্ট এখানে দেব। সো অ্যাড নিউ পোস্টে আমি চলে গেলাম। এখন অ্যাড নিউ পোস্টে আসার পর আমি আমার যে আগের থেকে যে পোস্টটা লিখেছিলাম, সেই পোস্টটা আমি এখানে দেব, টাইটেল এন্ড ডেসক্রিপশন। এখন এটা কোন এডিটর কাজ করতেছে বলেন দেখি, গত ক্লাসে দেখাইছিলাম। ভাইয়া গুটেনবার্গ। হুম 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 Classic editor এটা। হ্যাঁ হ্যাঁ, ক্লাসিক এডিটর। গুটেনবার্গ তো ছিল, আমি ক্লাসিক এডিটরে পরিণত করছি। এটা দেখলে বুঝতে পারবেন, এই যে টাইটেল আর ডেসক্রিপশনের আলাদা আলাদা ফিল্ড থাকে। সো এটা হচ্ছে ক্লাসিক এডিটর। ঠিক আছে, আমরা যে একটু আগে র্যাঙ্ক ম্যাথটাকে ইনস্টল দিলাম, র্যাঙ্ক ম্যাথটার কাজ কি বা কোথায় দেখতে পারবেন? র্যাঙ্ক ম্যাথটার কাজ হচ্ছে, একটু নিচে আসবেন, এই যে র্যাঙ্ক ম্যাথের এসইও, আমি এখানে কন্টেন্ট দেওয়া মাত্রই এ কাজ শুরু করবে এবং এ আমাকে স্কোর দেখাবে যে আমার স্কোর বাড়তেছে নাকি কমতেছে। ঠিক আছে, এই যে এখানে আপনার স্কোর, এই স্কোরটা আপনি এখানে দেখতে পারবেন, অথবা এই যে উপরে আছে উপরেও আমরা দেখতে পারবো। সো এখন আমি কন্টেন্ট দেবো, দেখেন এই যে কন্টেন্ট দেওয়ার আগে আমার কি কি বিষয় মাথায় রাখা লাগে। হ্যাঁ, এই যে এই কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়। তো আমি এখানে আগে কন্টেন্ট দেই, দিয়ে আপনাদের এটা বলতেছি। আচ্ছা, দিলে তখন বলতে অসুবিধা হবে, আগেই বলে নিই। দেখেন, সো বেসিক এসইওর পার্ট আছে এডিশনাল টাইটেল রিডেবিলিটি, মানে আপনার যে টাইটেলটা আছে সেটাকে আসলে রিড করার জন্য কি কি প্রয়োজন, আর হচ্ছে কন্টেন্ট রিডেবিলিটি, আপনার যে কন্টেন্টটা আছে সেটাকে রিড করার জন্য কি কি প্রয়োজন, এবং আমরা কি কি বিষয় মাথায় রাখবো। এখন বেসিক এসইওটাকে যদি ওপেন করি, দেখেন অ্যাড ফোকাস কিওয়ার্ড টু দ্য এসইও টাইটেল, অর্থাৎ টাইটেলে আপনার যে ফোকাস কিওয়ার্ড আছে সেই ফোকাস কিওয়ার্ডটা যেন থাকে। আমি দেখাচ্ছি একটু পরে, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, জাস্ট একটু শুনে রাখেন যে আমরা কোন কোন বিষয় মাথায় রাখবো একটা কন্টেন্টকে এসইও করার সময়। এবং আপনি আসলে কন্টেন্ট যখন 10-20টা এসইও করে ফেলবেন, তারপরে আপনার এই যে বেসিক এসইও বা এডিশনাল টাইটেল রিডেবিলিটি কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এটা পুরোটাই হচ্ছে প্র্যাকটিসের বিষয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ফোকাস যে কিওয়ার্ড সেখানে যেন আমরা, হ্যাঁ হ্যাঁ অ্যাটেন্ডেন্স শিটটা আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট আমি দেবো, সমস্যা নেই, থাকেন ক্লাসে থাকেন। আচ্ছা, তাহলে ফোকাস কিওয়ার্ডটা কোথায় থাকবে, আমার টাইটেলে থাকবে, অর্থাৎ পোস্টের যে টাইটেল সেটাতে যেন থাকে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে।
দেন অ্যাড ফোকাস কিওয়ার্ড টু ইওর এসইও মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কি জিনিস আমরা একটু পরে দেখছি। ইউজ ফোকাস কিওয়ার্ড ইন ইউআরএল, অর্থাৎ আপনার যে লিঙ্কটা তৈরি হবে সেখানেও যেন ফোকাস কিওয়ার্ডটা থাকে। ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য বিগিনিং অফ ইওর কন্টেন্ট, তার মানে কন্টেন্ট শুরুর দিকে আমরা চেষ্টা করব আমাদের ফোকাস কিওয়ার্ডটা যেন থাকে। ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য কন্টেন্ট, এবং ফোকাস কিওয়ার্ড কন্টেন্টের মধ্যে তো রাখতেই হবে। এবং বলছে কন্টেন্ট শুড বি 600 to 2500 ওয়ার্ডস লং। তো একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি ক্লায়েন্টের জন্য একটা ভালো মানের কন্টেন্ট জেনারেট করতে চান, মিনিমাম 1200 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখবেন। এর বেশি আপনি যত ওয়ার্ড দিতে পারেন তত ভালো, বাট মিনিমাম যেন 1200 ওয়ার্ডের কন্টেন্ট থাকে। শুধু ক্লায়েন্টের জন্য না, আমরা যে আমাদের নিজেদের পোর্টফোলিও বানাবো সেখানেও যে অন্তত যে 6টা পোস্ট আমাদের করতে হবে, যাতে দেখতে আমার ওয়েবসাইট খুব ভালো লাগে এবং ওয়েবসাইটের একটা এসইও হয়, সেটার ক্ষেত্রেও আমরা প্রত্যেকটা পোস্ট 1200 ওয়ার্ডের বেশি রাখার চেষ্টা করব। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। দেন এডিশনাল যদি আসি, বলতেছে ইউজ ফোকাস কিওয়ার্ড ইন সাব হেডিং। ঠিক আছে, আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা শুধু H1 এ থাকলে হবে না, H2, H3, H4 এগুলোতেও যেন থাকে। কিভাবে আমরা করবো দেখতেছি। এবং আমরা যে ইমেজটা নেব সেই ইমেজের অল্টার টেক্সটে যেন ফোকাস কিওয়ার্ডটা থাকে। কিওয়ার্ড ডেনসিটি আমরা দেওয়ার পরে বুঝতে পারবো। ঠিক আছে, কিওয়ার্ড ডেনসিটি 1% এর মধ্যে, এইম ফর অ্যারাউন্ড 1% এর মধ্যে আপনাদের রাখতে হবে। ঠিক আছে, কিওয়ার্ড ডেনসিটি কিভাবে হিসাব করব, আমরা ফোকাস কিওয়ার্ড যেটা আছে সেই কিওয়ার্ডটা আমরা দেখবো যে অনেক বেশি পরিমাণে ইউজ করছি নাকি অনেক কম পরিমাণে ইউজ করছি। এটা একটা ওয়ার্ড লিমিট অনুযায়ী বিভিন্ন জায়গায় বসাতে হয়, আমরা দেখতেছি। ইউআরএল এবং শর্ট ইউআরএল এটা দরকার পড়ে না। লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, আপনি আপনার কন্টেন্টকে একটা এক্সটার্নাল রিসোর্সের সাথে লিংক করে দিবেন। ঠিক আছে, তো প্রথম দিকে এটা না করলেও চলে। ধরেন আপনার ওয়েবসাইট যদি আপনি গুগল অ্যাডসেন্স এর মনিটাইজেশন নিতে চান, তাহলে আমরা এক্সটার্নাল লিংক প্রথমে ইউজ করি না। ঠিক আছে, পুরোটাই ইন্টারনাল লিংক ইউজ করি। দেন পরবর্তীতে তারা যখন মনিটাইজ দিয়ে দেন, তারপরে আমরা এক্সটার্নাল রিসোর্স ইউজ করা শুরু করি। আচ্ছা, ডু ফলো লিঙ্কস পয়েন্টিং দ্য এক্সটার্নাল রিসোর্স, ওই যে এক্সটার্নাল রিসোর্স যখন আমরা ইউজ করবো তখন ডু ফলো আমরা করে দেব। এবং ইন্টারনাল লিঙ্কস মানে হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে ধরেন 6টা পোস্ট আছে, তো আমি একটা পোস্টকে আরেকটা পোস্টের সাথে লিংক করে দিয়েছি, এটা আমার নিজের ওয়েবসাইটের মধ্যে। আর আমি যদি আমার নিজের ওয়েবসাইট থেকে অন্য এক ওয়েবসাইটে পাঠাই, তাহলে সেটা হয়ে যাবে এক্সটার্নাল লিঙ্ক। ফয়সাল ভাই আপনি আনমিউট হয়ে যাচ্ছেন বারবার। এবং দেখেন সেটা ফোকাস কিওয়ার্ড ফর দ্য কন্টেন্ট এবং ইউজ কন্টেন্ট, এগুলো লাগবে না। এবার আসেন টাইটেল রিডেবিলিটি। টাইটেল রিডেবিলিটির মধ্যে আমার ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে বিভিন্ন জায়গায়। আর হচ্ছে এখনো তো এগুলো দেই নাই, এখন একটু পরে রিডেবিলিটিটা আমাদের ঠিক হয়ে যাবে কন্টেন্ট দেওয়ার পর। ঠিক আছে, সো চলেন আমি এখন কন্টেন্ট দেই, দিয়ে আমরা প্র্যাকটিক্যাল দেখি। ধরেন আমি এই কন্টেন্টটা দিতে যাচ্ছি, টপ 9 ওইটাই রাখি। ধরেন এই কন্টেন্টটা আমি আগের থেকে তৈরি করছি। ঠিক আছে, সো এই কন্টেন্টটাকে প্রথমে আমি টাইটেলটাকে কপি করে নিই। তো টাইটেলটা টাইটেলের জায়গায় দিলাম, এন্ড যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাকে নিয়ে নিই। ঠিক আছে, এটাকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পর দেখেন যখনই দিলাম এখানে 0 ছিল, অলরেডি 14 আসছে। ঠিক আছে, বাট এটাকে আমরা 80+ করার চেষ্টা করব। তার আগে আমাদের কয়েকটা বিষয় ঠিক করতে হবে, যে এই যে আমাদের ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনের মধ্যে আমাদের H1, H2, H3, H4 এগুলো আমরা করে দেবো। ঠিক আছে, তাহলে ধরেন এই যে উপরে যেটা আমার আপাতত এটা থাক, আমরা এগুলোকে H2 করবো, এটাকে কিন্তু H1 না। ঠিক আছে, H2, কারণ এই যে আমার উপরের যে টাইটেল এটা অলরেডি H1 নিয়েই আছে। হ্যাঁ, সো বাকি যে কিছু হবে সেগুলো H2 থেকে H6 পর্যন্ত আপনি দিতে পারেন। তাহলে আমি এগুলোকে প্রথমে H2 করে দেই। এই যে প্যারাগ্রাফ দেখতে পারবেন এখান থেকে H2, এটাকেও আমি H2 করি, H2, H2। আমি কেন এগুলো করতেছি, মানে সবগুলো সেম জিনিস। ঠিক আছে, প্রত্যেকটাই হচ্ছে এক একটা করে কাউন্টার্স। ঠিক আছে, সো এই জন্য আমি এগুলোকে আপাতত H2 করতেছি। তার মানে আমি 9টা আমি এখানে বলছি যে টপ 9 ইকো ফ্রেন্ডলি কিচেন কাউন্টার টপস। ঠিক আছে, সো 9টা আমি
H2 করে দিলাম। দেন বাকি যেগুলো FAQs আমি এটাকে চাচ্ছি H3 করতে, এখানে আর H2 করব না, ধীরে ধীরে ডাউন হতে থাকবে, সো এটাকে আমি H3 করলাম, ঠিক আছে। এই যে দেখেন আমি যে কমান্ড করছিলাম সেটা পর্যন্ত এখানে ঢুকে পড়ছে। আচ্ছা, তো ধরেন এগুলো FAQ করা আছে, হ্যাঁ, এবং কনক্লুশন আমি H4 করে দিলাম। তো আমি একটা ওয়েবসাইটকে কি করে দিলাম, বিভিন্ন জায়গায় H1 H2 H3 H4 এগুলো করে দিলাম। এটা গেল 1 নাম্বার কাজ। এখন টপ 9 ইকো ফ্রেন্ডলি কিচেন কাউন্টার টপস, ধরেন আমি একটা পোস্ট যখন দিচ্ছি, এই পোস্টের মধ্যে আমি মাস্টার কিওয়ার্ড কোনটাকে নিতে পারি বা ফোকাস কিওয়ার্ড কোনটাকে নিতে পারি, বলেন দেখি। কিচেন কাউন্টার টপ, কাউন্টার টপ আইডিয়া, ইকো-ফ্রেন্ডলি আচ্ছা কিচেন কাউন্টারটপ। আচ্ছা, এখন আমি বলি ঠিক আছে, আপনারা যেটা বলছেন মোটামুটি সবগুলোই ঠিক, হ্যাঁ, বাট আমি যেহেতু এই ওয়েবসাইটটা চালাচ্ছি, তো এই ওয়েবসাইটের জন্য এটা কিন্তু আমি আগের থেকেই SEMrush দিয়ে আমি অ্যানালাইসিস করে নিছি, ঠিক আছে, যে কোন কিওয়ার্ডের কম্পিটিশন কি রকম, কোনটা হাই কোনটা লো, কোনটা নিয়ে কি কতজন পোস্ট করছে, কোন কোন ওয়েবসাইটে পোস্ট হয়েছে, ঠিক আছে। তো সেখান থেকে আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে কিচেন কাউন্টার টপ, বুঝতে পারছেন। সো মানে এটা কিন্তু আগে থেকে অ্যানালাইসিস করা, সেই জন্য বললাম, বাট আপনারা যেগুলো দিয়েছেন সেগুলো ঠিক আছে। সো অ্যানালাইসিস আগে করতে হবে, করে তারপরে আপনি দেখবেন যে কোনটার মধ্যে লো কম্পিটিশন আছে। লো কম্পিটিশন মানে হচ্ছে কি, সার্চ করে অনেক বেশি বাট কম্পিটিশন অনেক কম, ঠিক আছে, এটাকে বলবো আমরা লো কম্পিটিশন কিওয়ার্ড। সো কিচেন কাউন্টার টপ এটাই আজকের জন্য আমার ফোকাস কিওয়ার্ড। সো আমি একটু নিচের দিকে আসবো, নিচের দিকে এসে এই যে ফোকাস কিওয়ার্ড একটা অপশন আমি দেখতে পাচ্ছি, এটা র্যাঙ্ক ম্যাপ থেকে আসছে, এখানে আমি কিচেন কাউন্টার টপ লিখবো। কিচেন কাউন্টার টপ লিখে এন্টার মারবো, ঠিক আছে। সো এন্টার যখন মারবো তখন আমাকে একটা এখানে রেজাল্ট দিবে, ঠিক আছে, টপস না, আমি কিচেন কাউন্টার টপ রাখবো। দেখেন সাথে সাথে স্কোর বেড়ে 64 হয়ে গেল, ঠিক আছে। সো যখন আমি টপস রাখছিলাম তখন এটা কিন্তু কম ছিল। হ্যাঁ, আমি ওটাকে যদি ফোকাস কিওয়ার্ড বানাইতাম তাহলে আমি সেটা করতাম। সো আমার মেইন ফোকাস কিওয়ার্ড হচ্ছে কিচেন কাউন্টার টপ, ঠিক আছে। দেন আরেকটা রাখতে চাচ্ছি আমি, এটা না রাখলেও চলে, কাউন্টার টপ। আমি দিয়ে দেখবো যে এই স্কোরটা বাড়ে, এই যে 64, এটাকে বাড়ে নাকি কমে যখন আমি কাউন্টার টপ দেবো, ঠিক আছে। এটা বাড়েও নাই কমেও নাই, সো আপাতত এটাকে আমি নিচ্ছি না, এটাকে কেটে দিই। এখানে আমি আর একটু চেষ্টা করি, ইকো ফ্রেন্ডলি এটাকে দিয়ে একটু ট্রাই করবো। দেখেন 70 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি আর বেশি নেবো না, আমি দুইটা কিওয়ার্ড নেবো, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, এটা হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড। সো এটা হচ্ছে আমি যে লেভেলের পোস্ট লেখছি বা যতটুকু দরকার আমি সেটা জানি যে আমার জন্য এইটাই হচ্ছে বেস্ট কিওয়ার্ড, সো এই জন্য আমি এখানে দিলাম। তাহলে আপনারা যখন কোনো এরকম কন্টেন্ট লিখবেন তাহলে আপনারাও কিন্তু জানেন যে আপনার জন্য বেস্ট কিওয়ার্ড কোনটা হইতে চলেছে, বা আপনার নিজের যদি পোর্টফোলিও হয় নিজের পোর্টফোলিওর জন্য কোনটা আপনার বেস্ট কিওয়ার্ড। অবশ্যই আপনার নিজের যে নামটা আছে সেটাই হচ্ছে বেস্ট কিওয়ার্ড, আর ওর সাথে যদি রিলেভেন্ট কিওয়ার্ড চান তাহলে সেখানে লাগাইতে পারেন ফ্রিল্যান্সার বা ওয়েব ডিজাইনার বা ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ঠিক আছে, এই টাইপের ইয়েগুলো লাগাতে পারেন। আচ্ছা, এখন দেখেন ভাইয়া আহরেফ থেকে আমরা কি ওই গিগের কিওয়ার্ডও সিলেক্ট করতে পারবো? হ্যাঁ আপু, এগুলো পরে নিচ্ছি, আমি বলবো এখন, সমস্যা নেই, আপনি একটু লিখে রাখেন, দরকার হলে আমি এখন বলবো, হ্যাঁ, ক্লাসটা শেষ করে তারপরে আমি বলছি। আচ্ছা, এখন দেখেন যখন এগুলো দিলাম সাথে সাথে কোনোগুলো গ্রিন কালার আসছে, আবার কোনোগুলো ক্রস আসছে, আবার কোনোগুলো ইয়েলো কালার আসছে। যেগুলো ইয়েলো সেগুলোতে আমাদের ঠিক আছে, হ্যাঁ, মানে হচ্ছে এটাকে চেঞ্জ করলেও হবে চেঞ্জ না করলেও হবে, কিন্তু যেগুলো ক্রস আছে সেগুলো আমাদের এইখানে হয় ইয়েলো নিয়ে আসতে হবে অথবা গ্রিন নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে আর কি কি আমরা করতে পারি। এখন যদি আমরা নিচের দিকে আসি আমরা দেখতে পাচ্ছি ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন এসইও মেটা ডেসক্রিপশন। তা এসইও মেটা ডেসক্রিপশন কি জিনিস, আমরা একটু এখানে আসি। আমরা এখানে এসে আমরা যদি লিখি টপ কিচেন কাউন্টার টপ, ঠিক আছে, অথবা বেস্ট লিখি। আচ্ছা, যখন আমি এখানে লিখলাম দেখেন এই যে উপরের দিকে আমার ওয়েবসাইট কন্টেন্টের টাইটেলটা শো করতেছে,
দেন পরবর্তীতে এই 2 লাইন শো করতেছে, ঠিক আছে। পরের গুলোতে আসি, এই যে উপরে কি টাইটেল শো করতেছে, পরে 2 লাইন শো করতেছে, টাইটেল শো করতেছে, দেন 2 লাইন শো করতেছে। এই যে এইটা যে শো করতেছে, এইটাই হচ্ছে মেটা, এই যে নিচের। আর এই দুইটা মিলে মেটা ডেসক্রিপশন আমরা বলি, বুঝতে পারছেন? এইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো আমাদের কাজ কি, এই মেটা ডেসক্রিপশনের মধ্যে অর্থাৎ গুগলের সার্চ ইঞ্জিন পেজের মধ্যে সামনে যেটা ভাসতেছে 2 লাইনের, সেটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। তাহলে এরা বলছে যে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইওর মেটা ডেসক্রিপশন, তার মানে মেটা ডেসক্রিপশন আমি এডিট করব কোথায়? এই যে এডিট স্নিপেট একটা অপশন দেখতেছি, এখানে ক্লিক করব। তো এখানে তার আগে দেখেন, এই যে প্রিভিউটা আসলে এরকম, আপনি যদি কিছু না করেন তাহলে এরকম দেখাবে। আপনার প্রথমে টাইটেল, দেন দেখেন এই যে 2 লাইন আছে না, এই যে উপরের 2 লাইন, এই 2 লাইন এখানে শো করবে। আমি একটু দেখাই এই 2 লাইন কোথায় থেকে আসতেছে, এই যে এখান থেকে আসতেছে এই 2 লাইন, ঠিক আছে। তো এটা আমাদের মেটা ডেসক্রিপশন হিসেবে ডিফল্ট ভাবে কাজ করতেছে, বাট এটাকে আমি চেঞ্জ করব। আমি এডিট স্নিপেটে আসি এবং এখানে টাইটেলের যে নাম আছে, আমি আমার মেইন টাইটেল যেটা ঠিক করছিলাম আমি সেটা নিয়ে আসবো। এসে আমি এখানে বসায় দেব। দেখেন এখানে সবুজ বার হয় নাই, ঠিক আছে। যদি আপনি সবুজ বার করতে চান তাহলে আরো 2-1টা লেখা আপনি এখানে দিতে পারেন, কারণ এখানে আপনি 60 ওয়ার্ড পর্যন্ত দিতে পারেন। তাহলে আমি টপ 9 ইকো-ফ্রেন্ডলি কিচেন কাউন্টারটপ আইডিয়াস ইন 2025 দিয়ে দেই। এই যে এখানে আসলে জাস্ট লেখার উপরে এটা কিন্তু ডিপেন্ড করতেছে, বাট আপনার মেইন টার্গেট কি, টাইটেলের মধ্যে যেন এই বেস্ট ফোকাস কিওয়ার্ডটা থাকে, এটা হচ্ছে আপনার মেইন টার্গেট। আচ্ছা, পার্মালিঙ্ক, পার্মালিঙ্ক মানে ইউআরএল। ওই যে একটু আগে আমরা পড়ে আসছি যে ইউআরএল এর মধ্যে আপনার মেইন কিওয়ার্ড আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। তাহলে কিচেন কাউন্টার টপ আছে, বাট আমি এত বড় ইউআরএল রাখবো না, আমি আইডিয়াসটাকে রিমুভ করে দেব। এবং টপ 9 ইকো ফ্রেন্ডলি, টপ 9 কে রাখবো না, আমি টপ ইকো ফ্রেন্ডলি রাখবো। এই সো এভাবে আমি আমার পার্মালিঙ্ক বা ইউআরএল বা লিঙ্ক এটাকে চেঞ্জ করে দিলাম। আপনাদের মেইন টার্গেট কি, পার্মালিঙ্কে যেন আমার ফোকাস কিওয়ার্ডটা থাকে। ডেসক্রিপশন, ডেসক্রিপশনেও কি থাকতে হবে, আমার ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। সো আপনি আপনার পোস্টে প্রথমে আসবেন, পোস্টে এসে দেখবেন কোথায় আপনার ফোকাস কিওয়ার্ড আছে এবং 2টা লাইন খুব সুন্দর, ঠিক আছে। সেটা পোস্টের যে জায়গায় হোক না কেন। তো আমি কোথায় থেকে নিতে পারি, we explore 9 eco-friendly kitchen countertop ideas is offering unique benefits and features, এতটুকু আমি নেব। আমার এটা ভালো লাগছে, ঠিক আছে। আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা নেবেন, বাট সেখানের মধ্যে দেখবেন আপনার যেন মেইন, ঠিক আছে, ওই যে ফোকাস কিওয়ার্ডটা যেন থাকে। সো আবার আসবো এডিট স্নিপেটে এবং এখানে আমার ডেসক্রিপশনটাকে দিয়ে দেবো। সো ডেসক্রিপশনটা যেহেতু গ্রিন হয়েছে, সো এখানে আমি আর কিছুই করবো না। একটা জিনিস আপনি ফলো করতে পারেন, সেটা হচ্ছে 3টা ডট এখানে আপনি দিতে পারেন। আলটিমেটলি ওরা দিয়ে দেয়, ঠিক আছে, যে এরপরে আরো লাইন আছে, না দিলেও সমস্যা নেই। সো দেখেন আমি কিন্তু এডিট স্নিপেটটা করে ফেললাম। এবার স্কোর কিন্তু 70 থেকে 75 হয়েছে এবং এইখানে আমাদের যে ক্রস ছিল সেটা কিন্তু গ্রিন হয়েছে। এবার আসেন, কন্টেন্ট ইজ 999 ওয়ার্ড লং, গুড জব, নো প্রবলেম, কারণ 600 ওয়ার্ডের বেশি আমাদের রাখতে হবে। সো 999 ওয়ার্ড বা 1000 ওয়ার্ডের কন্টেন্ট, সেই কারণে এটাকে সবুজ দিছে। আপনি যদি 1200 ওয়ার্ড ক্লাস করতেন এটাকে গ্রিন হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন অ্যাড অ্যান ইমেজ উইথ ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। তার মানে আমরা একটা ইমেজ ইউজ করব এবং সেখানে একটা অল্টার টেক্সট ইউজ করব। আমরা বলছি বারবার যে ইমেজ দেওয়ার সময় অবশ্যই অল্টার টেক্সট দেব। তাহলে ওটা কোথায় পাবো, আমি ডান দিকে আসি। ডান দিকে এসে আমি ক্যাটাগরিকে আমি ধরাই দিতে পারি, ক্যাটাগরির সাথে আমার এসইওর কোনো কিছু নাই। সো এটা একটা কিচেন ইকুইপমেন্ট আমি এখানে দিলাম এবং কিচেন টুল 2টাই দিয়ে দিলাম এবং কাউন্টার টপ, আচ্ছা 3টা দিয়ে দিলাম। এর ট্যাগ আমি বলছি ট্যাগ গুলো হবে রিলেভেন্ট ট্যাগ, তাই না। কাউন্টার টপস, বেস্ট কাউন্টার টপ, এরকম দিলাম 2টা। ডিফল্ট টেমপ্লেট অথবা এলিমেন্টার ফুল উইথ, ঠিক আছে। আপাতত আমার সবগুলো যেহেতু ডিফল্ট টেমপ্লেটে করা আছে সেই জন্য আমি ডিফল্ট টেমপ্লেট রাখলাম, বাট আমি যদি আগের পোস্টগুলো এলিমেন্টার ফুল উইথ দিয়ে করতাম তাহলে সবগুলোই এলিমেন্টার ফুল উইথ দিয়ে দিতাম। সেট ফিচার্ড ইমেজ, সো এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে আমি একটা ইমেজকে নিয়ে আসি। এটা আমি আগে থেকে তৈরি করে রাখছিলাম, এটা এআই দিয়ে বানানো, ঠিক আছে। তো এটাকে আমি দিয়ে দিচ্ছি।
এখানে আমাদের মেইন কাজ যেটা, একটা ইমেজ আপলোড করার সময় আমাদের অল্টার টেক্সটটাকে ঠিক করে দিতে হয়, ঠিক আছে? এবং এই ইমেজটাকে কিন্তু আলাদাভাবে এসইও করতে হবে, সেটা তো আমি বলছি, সেটাও আমি করে দেখাচ্ছি। আমরা ফাইবার গিগের ক্রিয়েট করার সময় এসইও কিভাবে করতে হয় ইমেজ, সেটা আমরা দেখছি। তো এটাকে আমি কেটে দিই। আমি এটাকে কেটে দিয়ে এটাকে আগে এসইও ফ্রেন্ডলি করে নিই। সো প্রপার্টিসে আসবো, প্রপার্টিসে এসে ডিটেইলস অপশনে আসবো। ডিটেইলস অপশনে এসে কই মানে কি শো করতেছে না? भाई वैल्यू से जाओ আচ্ছা, ना भाई डिटेल से না वैल्यू से এটা জেপিজি। পিএনজি ফাইল তো, জেপিজি করে নিলে তাহলে হবে, ঠিক আছে? এটা পিএনজি ফাইল তো, এই জন্য। আচ্ছা, সমস্যা নেই, এটাকে করে নিই তাহলে। ভাই ওয়ার্ডপ্রেস ইমেজের কি কোনো সাইজ আছে, মানে হচ্ছে ব্লগের ইমেজ সাইজের? হ্যাঁ হ্যাঁ, বুঝি নেই। হচ্ছে আমরা ব্লগে যে ইমেজগুলো দিই ওগুলা কোনো নির্দিষ্ট কোনো সাইজ আছে, মানে স্ট্যান্ডার্ড সাইজ? না, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ইউটিউবের যে থাম্বনেল আছে আপনি সেটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে? তবে ব্লগের যখন ইমেজ ইউজ করবেন ওটাকে খুব হাই রেজুলেশন রাখার প্রয়োজন পড়ে না, যদি আপনার ব্লগ ওয়েবসাইট হয়, ঠিক আছে? এর কারণ হচ্ছে আপনার সেখানে ব্লগ পড়তে আসবে, সে ব্লগ কিন্তু দেখতে আসতেছে না, মানে ছবি কত ভালো সেটা দেখতে আসতেছে না, ঠিক আছে? তো সেই বিষয়টা মাথায় রাখবেন। পিএনজি আর জেপিজির মধ্যে পার্থক্য একটু বলা যাবে? হ্যাঁ হ্যাঁ ভাই, পিএনজি ইমেজটা হচ্ছে কি, ধরেন আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যদি পিএনজি ইউজ করেন জাস্ট ওর পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা নেবে। আর জেপিজি মানে হচ্ছে ও ব্যাকগ্রাউন্ড সহ নিবে সবকিছু। এই যে যেমন দেখেন, টু মাই লাস্ট সেন্স, ঠিক আছে? এটা একটা পিএনজি ইমেজ। এই যে এটা একটা পিএনজি, এটার পিছনে যদি আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেই, ও ব্যাকগ্রাউন্ডের উপরে সুন্দরভাবে বসে পড়বে। আর জেপিজি ইমেজ কোনটা? এই যে এগুলা, ঠিক আছে? এটা হচ্ছে জেপিজি, এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা সহ। আর সাদা ব্যাকগ্রাউন্ড ছাড়া যেটা সেটা হবে পিএনজি। মানে এটা কিন্তু পিএনজি করা আছে ফরম্যাটে, এখানে বোঝা যাচ্ছে না। আপনি যখন ইউজ করবেন তখন এ সাদাটা অলরেডি তুলে দিবে, দিয়ে এই যে পিএনজি হিসেবেই বললাম। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটাকে দেখি জেপিজি হয়েছে কিনা। এই যে, ভাই এই হ্যাঁ যখন হ্যাঁ বলেন। ভাই এই ফাঁকে যে আমরা দুটো ট্যাগ ইউজ করছিলাম ওই ইয়াতে হুম এডিটের সময় ডান সাইডে, হুম ওখানে হচ্ছিলাম হুম কিচেন টপস লিখছিলাম, ওটা কি রিলেভেন্ট যে ওটাকে আমার এসইওর মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলবে? হ্যাঁ অবশ্যই, পিকচার অবশ্যই। আপনার যখন গুগলে এসে সার্চ করবে কিচেন কাউন্টার টপ বা বেস্ট কিচেন কাউন্টার টপ, কিচেন কাউন্টার টপ, কিচেন টপ, এই টাইপের রিলেভেন্ট কিওয়ার্ড ওখানে রাখবেন। তাহলে অন্যরা কম্পিটিশনে যদি আগায় না থাকে তাহলে আপনারটাই সামনের দিকে আগাবে। এবং এটা গুগল কেন নিচ্ছে, এর কারণটা হচ্ছে আপনি যখন সার্চ করতেছেন, তো আপনার রিলেটেড এই টাইপের পোস্ট কিন্তু আরো অনেক ওয়েবসাইটে আছে। সো দেখা যাচ্ছে যে সে 20টা ওয়েবসাইট দেখাতে চাচ্ছে। তো তখন 20টা ওয়েবসাইট আপনাদের এই রিলেভেন্ট কিওয়ার্ড এর উপর ডিপেন্ড করে সামনের দিকে আগায় রাখবে। বুঝতে পারছেন? জি এটাই। ভাই। তো আর এমএস আপনি ডিটেলসে হচ্ছে আসবো। ফোকাস কিওয়ার্ডের ওখানে আপনি কিচেন কাউন্টার টপ দিছিলেন, এসটা কেটে হুম দিছিলেন, আর হুম ট্যাগের বেলায় এস দিয়ে দিছিলেন। তো আপনি কি এটা ইচ্ছা করে দুটো আলাদা করছেন নাকি? না না না, এটা ও, এটা এমনি দিছি আর কি, রিলেভেন্ট হিসেবে। ও, এখানে সমস্যা নেই। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন এই যে কিচেন কাউন্টার টপ এই জায়গায় আছে, টাইটেলের জায়গায় আমি কিচেন কাউন্টার টপটা রাখবো, ঠিক আছে? টাইটেলের মধ্যে আমার জাস্ট এতটুকু থাকলেই হয়েছে, কিচেন কাউন্টার টপ, এটা মেইন। বাকি আপনি কি রাখেন রাখেন। সাবজেক্টেও আমরা এটা দিয়ে দেবো, কিন্তু সাবজেক্টে এত বড় দিব না, শুধুমাত্র কিচেন কাউন্টার টপ রাখবো। শুধুমাত্র কিচেন কাউন্টার টপ রাখতেছি, এবং এটা 5 স্টার আমরা বলছি। এই যে ট্যাগের মধ্যে এখানে আবার কিছু রিলেভেন্ট ট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, আমি একটা দিলাম। কমেন্টের মধ্যে আপনি চাইলে ফুল যে পোস্টের ইয়েটা আছে এটা জাস্ট দিতে পারেন। দেন আর কোনো কিছু দিতে হবে না, অ্যাপ্লাই। এখানে অথরের কোনো কাজ নেই, ঠিক আছে? জাস্ট ওকে। যদি কোনো কারণে রিভিউ কমে যায় 5 স্টার থেকে 1 স্টার, তাহলে আরেকবার চেষ্টা করে 5 স্টার দিয়ে দেবেন, তাহলেই হবে। তো এটাকে আমরা ইয়া করে নিছি। তো এটাকে আমি ডেস্কটপে রাখি। এখন আমার পোস্টে আসি। এই যে এইটাকে আমি ডিলিট করে দেবো, কারণ এটা আমার এসিও করা ছিল না। আবার আপলোডে যাব। আমি যেহেতু ডেস্কটপে রাখছি, এই যে এটা, সো এটা দিচ্ছি। এইটা এটা কিন্তু হ্যাঁ
ওটা আগেরটা ডিলিট হয়ে গেছে এটা। সো এখানে আমি অল্টার টেক্সট হিসেবে কি দেবো, আমি এটাকে আগে কপি করে নিই, কপি করে নিয়ে টপ 9 ইকো ফ্রেন্ডলি কিচেন কাউন্টার টপ এটাই রাখবো। আমাদের মেইন কাজ হচ্ছে কি অল্টার টেক্সটে যেন এই লেখাটা থাকে, কিচেন কাউন্টার টপ। দেন ক্যাপশন আপনি দিলে দিতে পারেন, না দিলে নাই, ডেসক্রিপশন দিলে দিতে পারেন, না দিলে নাই। এবং এখানে আমি একটা প্লাগইন ইউজ করছি, ঠিক আছে। যখনই আপনি কোনো একটা ছবি দিবেন এর সাথে সাথে অপটিমাইজ করে ছোট করে দিবেন। আমি ধরেন যে 200 কিলোবাইটের একটা ইমেজ এখানে ইউজ করছি, এ ছোট করে আপনার 100 কিলোবাইট বা 50 কিলোবাইট করে দিবে, এ অটো করে দিবে, বারবার করতে হবে না। সো আমি এটাকে সেট ফিচার্ড ইমেজ দিয়ে দিলাম, দেখেন 78 হয়ে গেছে। এবং এখানে দেখি এই যে কই গেল ইমেজটার ইয়া হওয়ার কথা, তো এই যে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ অ্যাট্রিবিউটস পেয়ে গেছি। তার মানে ফোকাস কিওয়ার্ড আমি দিয়ে দিলাম, এগুলো দিলাম। এখন তাহলে আমাদের আর কি কাজ বাকি আছে, আর বাকি যে কাজ সেটা পুরোটাই হচ্ছে কন্টেন্টের উপর কাজ। তাহলে এই কয়েকটা কাজ আমাদের এক্সটার্নাল ছিল, আমরা অলরেডি করে দিছি। এখন আমরা কন্টেন্টের উপর দেখবো যে কিওয়ার্ডের ডেনসিটি কি অবস্থায় আছে। চলেন দেখি কিওয়ার্ডের ডেনসিটির এখানে আমরা ঠিক পাইছি নাকি পাই নাই। এবং এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক আপনার দিতে হবে, এই দুটো লিঙ্ক দিলেই দেখবেন এটা 80+ হয়ে যাবে। সো এটা আগে করে দিই। ধরেন এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক যাওয়ার সময় কি করবেন, যখন ইন্টারনাল লিঙ্ক দিবেন তখন আপনি চেষ্টা করবেন আপনি এই পোস্টটা যেটা লিখতেছেন কাউন্টার্স, সো এই টাইপের আরো যদি পোস্ট লিখে রাখেন তাহলে সেই পোস্টটার সাথে এটাকে লিঙ্ক করার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে যারা রিডার তারা যদি কোনো কারণে এখান থেকে আরেকটা আপনার সেম টাইপের পোস্টে যাইতে চায় তাহলে সে সেম টাইপের পোস্টে চলে যাবে, হ্যাঁ এরকম। বা যদি না থাকে তাহলে হচ্ছে অন্য একটা ধরাই দেবেন। তাহলে আমি এখানে রিসাইকেল কোয়ার্টস কাউন্টার টপ এটাকে দেই, এবং এখানে জাস্ট ক্লিক করে কি করবেন, এই যে লিঙ্ক অপশন উপরে দেখছেন এখানে ক্লিক করবেন। লিঙ্ক অপশন ক্লিক করার পর এখানে সার্চ করলে আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে ডাইনামিক্যালি সেগুলোকে সে ধরে ফেলবে, দেন আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে আমি এখানে কাউন্টার টপ লিখি, লিখে একটু অপেক্ষা করবো। তাহলে দেখেন অলরেডি একটা আছে টপ 9 ইকো ফ্রেন্ডলি কিচেন কাউন্টার টপ আইডিয়াস, ঠিক আছে। সেম টাইপের একটা পোস্ট দেওয়া আছে, বাট এখানে পোস্টের কন্টেন্ট চেঞ্জ আছে। সো এই কারণে আমি এইটাকে আর দেবো না, আমি কি করবো হাউ টু মেইনটেইন সোপস্টন কাউন্টার টপ এইটাকে ধরাই দেবো। দিয়ে এই যে লিঙ্ক অপশন এখানে ক্লিক করব, এটা যা আছে তাই থাকবে। ওপেন লিঙ্ক ইন নিউ টপ, নিউ ট্যাব এটাকে করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আর এই যে নিউ নো ফলো, ঠিক আছে। এই নো ফলো মানে হচ্ছে আমরা ডু ফলো লিঙ্ক আমরা করে দিলাম, যে আমরা এখান থেকে দেবো কিন্তু ওরা ওখান থেকে লিঙ্ক জুস পাস করবে না, ঠিক আছে। এইটা তো নো ফলো আর ডু ফলো নিয়ে এগুলো আর কি বিষয় হচ্ছে, যারা এসইও করে, এসইও স্পেশালিস্ট তারা আরো ভালো জানে, ঠিক আছে। তো আমি এটা একটু কম জানি। নো ফলো আর ডু ফলো, জাস্ট নো ফলো আমি করে দিই, হ্যাঁ জাস্ট আপডেটে ক্লিক করলাম। তাহলে এইখানের মধ্যে আমরা একটা লিঙ্ক পেয়ে গেছি, দেখেন সাথে সাথে 83 হয়ে গেছে। এবার আমরা একটা এক্সটার্নাল লিঙ্ক দেবো, আমরা যেটা দিছি সেটা ইন্টারনাল ছিল, ঠিক আছে। সো এক্সটার্নাল লিঙ্কের জন্য আমরা দুরাত কাউন্টার টপকে বেছে নিতে পারি। এটাকে নিয়ে আবার এখানে আসবো, এসে আমি আমার এখান থেকে একটা লিঙ্ক ইউজ দেই মুনতাসির হাসনাতে, ঠিক আছে। muntasirhasnat.com এর উপরে একটা দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু পাচ্ছি না তাহলে আমরা কি করব, আমরা লিঙ্কে চলে যাই। লিঙ্কে গিয়ে আমরা এখানে আমি লিঙ্কটাকে পোস্ট করলাম এবং লিঙ্কের টেক্সট যা আছে তাই থাকবে, এবং ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এবং এখানেও আমরা নো ফলো হিসেবেই দেব, ঠিক আছে। সো অ্যাড লিঙ্ক, এক্সটার্নাল একটা লিঙ্ক আমি দিয়ে দিলাম, দেখেন এটা আরো বেড়ে 87 হয়েছে। তাহলে এক্সটার্নাল ইন্টারনাল দুটাই আমি ইউজ করলাম। এখন কি ওই আরো ওরা চায় নো ফলো লিঙ্ক, ঠিক আছে। নো ফলো লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক মানে বাইরের লিঙ্ক চাই, আমি এতগুলো দেবো না, আমি একটা দিছি এনাফ। আরেকটা বিষয় দেখেন, ইওর টাইটেল ডাজন্ট কন্টেন্ট এ পাওয়ার ওয়ার্ড। পাওয়ার ওয়ার্ড বলতে নেগেটিভ, পজিটিভ, টপ 10 এই টাইপের জিনিস, সরি টপ 10 না, মেবি পজিটিভ নেগেটিভ, এখানে ক্লিক করলে বুঝবো পাওয়ার ওয়ার্ড কোনগুলোকে বলি। ওই যে ভাইয়া বেস্ট, অ্যামেজিং এরকম টাইপের কিওয়ার্ড গুলোকে পাওয়ার কিওয়ার্ড মনে বলে। এরা মেবি নেগেটিভ পজিটিভ এটাকে বলে, কারণ ওখানে তো আমরা অলরেডি দিছি টপ, তাহলে টপ আমার সেই হিসেবে একটা ইয়া কিওয়ার্ড হওয়ার কথা এখানে থাকে। দাঁড়ান, হ্যাঁ, 12.3 নম্বর টাইটেলটাই তো ছিল পাওয়ার ওয়ার্ডের। 12.3
এটা আচ্ছা। একগুলো পাওয়ার ওয়ার্ডের লিস্টই তারা দিছিল, মানে যে 7 ইজি ওয়েস, এই যে আচ্ছা হ্যাঁ ইজি, এইটা এগুলো হচ্ছে পাওয়ার ওয়ার্ড। হ্যাঁ আচ্ছা, নেগেটিভ পজিটিভ ইজি এই এই জিনিসগুলো হচ্ছে পাওয়ার ওয়ার্ড। এটা আপনারা দেখবেন যখন করতে যাবেন, প্রত্যেকটা জিনিসই দেখে নেবেন। হ্যাঁ তারা কোনটা রিকমেন্ড করতেছে। আচ্ছা এটা সমস্যা নেই, দুই একটা জিনিস আমাদের যে 100% হতে হবে এরকম। এবং দেখেন ইওর কন্টেন্ট কন্টেন্টস ইমেজ অর ভিডিও, একটা আমরা ইমেজ দিয়েছি, আমাদের ভিডিও আর দেবো না। আমাদের এখন একটাই কাজ আছে শুধুমাত্র, কিওয়ার্ড ডেনসিটিটা সেটা কোথায়। এই যে কিওয়ার্ড ডেনসিটি 1.30, দ্য ফোকাস কিওয়ার্ড কম্বিনেশন 13 অ্যাপিয়ার্স আছে, বলতেছে যে ফোকাস কিওয়ার্ড তোমার এখানে 13 বার আছে এবং কিওয়ার্ড ডেনসিটি ঠিক আছে। তার মানে এটা মোটামুটি 87 পর্যন্ত স্কোর তোলা যাবে, আর একটু জোরাজুরি করলে এটাকে 90 পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। ধরেন আর একটা যদি এক্সটার্নাল লিঙ্ক দেই, একটা ভিডিও দেই, তাহলে মোটামুটি এটা 90 প্লাস হয়ে যাবে। হ্যাঁ তো এখানে আমি কি করব, আমি কিওয়ার্ড ডেনসিটিটা খোঁজার জন্য কন্ট্রোল এফ চাপবো, কন্ট্রোল এফ, তার মানে যে কোনো জায়গায় ফাইন্ড করার জন্য, তাই না। এখানে আমি লিখি কিচেন কাউন্টার টপ। কিচেন কাউন্টার টপ লিখে ইন্টার করলে এখানে দেখাচ্ছে 8 বার। তো এইখানে 8 বারের সাথে আরো কয়েকবার নিচে, যেমন এই যে এই 2 বার, এগুলো নিয়ে সে 13 বার বলছে। তো এগুলো আমাদের দেখার দরকার নাই। আমরা দেখবো উপরে কোথায় কোথায় হলুদ হয়েছে। এখানে ঠিক আছে, আমাদের কিন্তু মেইন টাইটেলের মধ্যে একবার থাকা দরকার, ঠিক আছে। দেন কিচেন কাউন্টার টপ এখানে আছে। তারপরে দেখেন আমার কিন্তু কিওয়ার্ডের ডেনসিটি অনেক দূরে দূরে, আমি আরে একটু বাড়ায় দেবো, ঠিক আছে। আমি কিচেন কাউন্টার্স, আমি এক জায়গায় এইখানে লিখবো কিচেন কাউন্টার টপস দিলে কিন্তু ও নেবে না, কিচেন কাউন্টার টপ দেবো আমি। আচ্ছা একটু কমায় দিয়ে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। মানে আপনি একটু গ্যাপ দিবেন, মানে ধরেন যে কত ওয়ার্ড, মোটামুটি 100 ওয়ার্ড বা 50 ওয়ার্ড, 50 ওয়ার্ড পর পর বা 100 ওয়ার্ড পর পর, এটা আর কি ভালো। হ্যাঁ 100 ওয়ার্ড পর পর দিলে অনেক ভালো। তারপরে যদি আসি নিচের দিকে, কিচেন কাউন্টার টপ, আচ্ছা খুবই কম, তাহলে কিচেন কাউন্টার টপ আরো কয়েক জায়গায় দিই। আরেকটা আমরা কিনেছিলাম ইকো ফ্রেন্ডলি। আচ্ছা দেখবেন এটা বাড়ানো কমানোর পরে দেখবেন যে বাড়তেছে নাকি কমতেছে। যদি বেড়ে যায় তাহলে আমরা নেব না। আচ্ছা আমি আর দেবো না, বেশি দেবো না। হ্যাঁ এই এতটুকু, এই যে এক বাড়ছে, হ্যাঁ এভাবে আর কি বাড়ানো যাবে, বাড়ানো কমানো অনেক কিছু করা যাবে। তো এই যে ধরেন 88 পর্যন্ত তুলে দিলাম, মানে 80 প্লাস হলেই হবে। হ্যাঁ দেওয়ার পর আর কোনো কিছু নাই, আমরা এটাকে পাবলিশ করে দেব। এবং আরেকটা যদি আউটবাউন্ড লিঙ্ক দিতে চান মেবি আরো একটু বাড়বে, দেখি তাও দিয়ে দিই। আমি এটাকে, বলেন কে নিবেন, কারো কিচেন রিলেটেড কিছু আছে। আমাকে দিয়ে দিন ভাই। হ্যাঁ স্যার আছে, আমার ভাই আছে। কদিন আগে কিনে ফেলছি ভাই। বলেন স্যার আমার আমার একটা চ্যানেল আছে, কিচেন ক্লাসিফাই। না, আপনার ওয়েবসাইটের নাম বলেন। স্যার ওয়েবসাইট অথবা তো না, ইউটিউব আর কি চ্যানেল আছে। আচ্ছা ইউটিউব থাকলে ইউটিউবের তো লিঙ্ক এখানে তাহলে আলাদাভাবে দিতে হবে। আর ইউটিউবের লিঙ্কটা তাহলে আপনার জুমের চ্যাটে দেন। আচ্ছা ঠিক আছে। হুম দিয়ে আমরা দেখি যে আরেকটু বাড়ে কিনা, কারণ ওরা আরেকবার বলছে তো আরেকটা দিলেই বাড়ার কথা। ভাইয়া পাওয়ার ওয়ার্ডটা কোথায় ইউজ করতে হবে? পাওয়ার ওয়ার্ডটা টাইটেলের কথা বলতেছে, টাইটেলে যদি থাকে আপনার স্কোর বাড়বে। বাট আপনার যদি মনে করেন যে ওই টাইপের কিছু দরকার না পড়ে তাহলে ইউজ করবেন না, এইটা আর কি, বুঝছেন। আচ্ছা মানে ভাই আমরা এখান থেকে হুম, একটু প্রোভেনটা ইউজ করে দেখি তো কি কাজ হয় কিনা। ফয়সাল ভাই প্রুভেন, দিছে। হ্যাঁ এই যে এইটা। হ্যাঁ ফয়সাল ভাই উপরে দিছিল যে প্রুভেন দিছিল, ডিসকভার পাওয়ারফুল আচ্ছা এক্সক্লুসিভ আচ্ছা এক্সক্লুসিভ ইউজ করে দেখি।
আচ্ছা আমি ইউজ করতেছি, তার আগে হচ্ছে আপুর এইটাকে এখানে বসায় দিয়ে, হ্যাঁ বসায় দিয়ে ওখানে ইউজ করতেছি, সমস্যা কি? আচ্ছা আমাকে ভাইয়া, একটা আমি তো লিংক দিয়ে দেন ভাই একটা এই যে 2 বাড়ছে। আমার শপের। নো ফলোটা দেওয়া হয় না, টু ফলোটাই দেয়। মানে নো ফলো আমি যতদূর মানে মনে আছে যে নো ফলোটা মানে ইয়ে যাবে, ভিজিটর যাবে, কিন্তু তাদের ওই ওয়েবসাইটে কাউন্ট হবে না। নো ফলোটা কিন্তু হচ্ছে আপনারা কোনো লিংক দেওয়া ফলো না করেন দেওয়া আর কি। দেওয়া না দেওয়া মানে সমান। এটা কৃপণতা হলো আর কি। ডু ফলোই এটা নাকি দেয়। কৃপণতা হচ্ছে, এটা এটা আরো ভিতরে জিনিস আছে, ঠিক আছে, আরো অনেক কিছুই আছে, যে আপনি কোন ওয়েবসাইট কে দিচ্ছেন সেটা স্ক্যাম করতে পারে কিনা এগুলা বিষয়ও থাকে এখানে, হ্যাঁ। সো নো ফলো আর ডু ফলো দুইটার মধ্যে অনেক কিছুই আছে। তো আপাতত নো ফলো ইউজ করেন, আপনারা তো 6-7টা করবেন, দেন পরবর্তীতে আপনি যখন আর কি এই যে অ্যাফিলিয়েট করবেন তখন এই নো ফলো ডু ফলোটা একটু আরো ভালো করে বুঝে নেবেন। আমি নিজে একটু কম বুঝি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা এই যে নিচে কিন্তু এবার টপ কে আমি কাটাই দেবো, এক্সক্লুসিভ দেবো, এক্সক্লুসিভ 9 ইকো ফ্রেন্ডলি কিচেন কাউন্টার টপ আইডিয়াস। সো বারে নাই, বারে নাই। আরেকটা কি ছিল দেখি, ফ্রি নাকি অ্যামেজিং নাকি, যা আছে সব দেবো আজকে। পাওয়ারফুল দেই, পাওয়ারফুলটা মানে ঠিক আছে। আনলেস টাইপের হয়, আনলেস ওয়ার্ডটা। বারে নাই। আমি জানি পজিটিভ নেগেটিভ, আমি একটু পজিটিভ দেই, আমারটাও বাড়ে না। ওটা দিয়ে বাড়াবাড়ির কিছু নেই, আচ্ছা থাক। আপাতত এক্সক্লুসিভ দেই, লেখাটা ভালো ছিল অবশ্য। ও সরি, এক্সক্লুসিভ আমি এখানে দিতে পারবো না, কারণ আমি অলরেডি এটাকে রিসার্চ করছি আগে, হ্যাঁ। সো এটা আমার আগে থেকে সিলেক্ট করা, সো এটার জন্য এটার কম্পিটিশন কম আছে, সেই জন্য আমি টপ ইউজ করতেছি, হ্যাঁ। আচ্ছা তাহলে 90 এনাফ, অনেক ভালো স্কোর, সো আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা যখন পাবলিশ করে দিলাম তখন এটার থেকে আমি এই যে ভিউ পোস্ট অপশনে ক্লিক করি, দেখি দেখতে কেমন লাগে। আচ্ছা এই যে এইরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এই যে এইটা একটা সিঙ্গেল পোস্ট, আমি এইভাবে ডিজাইন করে চাইছি যে ও সামনে আমার প্রথমে ছবি থাকবে, দেন এখান থেকে আমার শুরু হবে লেখা, এবং এই যে আমি একটা টেবিল অফ কন্টেন্টস ইউজ করছি, এই যে টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে দেখেন এগুলো কি সব H2 দিছিলাম, সেই জন্য আমার 9টা H2, দেন কি H3 FAQs তারপরে দিছিলাম, আর কনক্লুশন দিছিলাম H4, সেই জন্য আপনি দেখতে পারবেন আমার প্রথমের যে টাইটেল সেটা হচ্ছে H1, বাকি 9টা যেটা আছে এই যে এগুলো, এগুলো হচ্ছে H2, তারপর FAQs হচ্ছে H3 এবং কনক্লুশন হচ্ছে H4। সো টেবিল অফ কন্টেন্টস ইউজ করলে আমি যখন যদি এখানে ক্লিক করি তাহলে সে 7 নম্বর কাউন্টার টপে চলে যাবে। এটা হচ্ছে এর বেনিফিট, ঠিক আছে। টেবিল অফ কন্টেন্ট এটা একটা প্লাগইন, কোনো কিছু কাজ নেই, আপনি জাস্ট টেবিল অফ কন্টেন্টস লিখে সার্চ করবেন, এই প্লাগইনটা ইউজ করবেন, সাথে সাথে জাস্ট আপনি ইয়াটা দেখাই দিবেন, কন্ডিশনটা ধরাই দিবেন, পোস্ট, অল পোস্ট। পোস্টের কোথায়, পোস্টের এক্সাক্ট যেটা আছে এই যে এক্সাক্ট, এতটুকু এক্সাক্ট আমরা বলছিলাম যে পোস্টের মধ্যে যতটুকু প্রথমে আপনি শো করাইতে চাচ্ছেন কয়েকটা, সেটা হচ্ছে এক্সাক্ট। সো এক্সাক্টের পরে যদি রাখেন তাহলে এখানে আসে শো করবে। আমি এটা কন্টেন্টের শুরুতেও শো করাতে পারি, আমি মাঝখানেও শো করাতে পারি, এই কন্ডিশন গুলো পেয়ে যাবেন, ঠিক আছে। দেন এই যে আমার পোস্টটা দেখতে এরকম, এবং এই যে এখানে গুলো আছে, এই যে এই যে এখানে দেওয়া লিঙ্ক গুলো, সো এইখান থেকে লিঙ্ক গুলোতে সে এখান থেকে শিফট করে চলে যেতে পারে, ঠিক আছে। আর হচ্ছে রিসেন্ট পোস্ট, এইগুলা যেহেতু অ্যাফিলিয়েট ওয়েবসাইট, সো অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য এগুলো ডান পাশে একটা সাইড বার হিসেবে রাখতে হয়। আমরা কিন্তু যখন ডিজাইন করতে গেছিলাম আর্কাইভ, ব্লক আর্কাইভ টেমপ্লেট, তখন কিন্তু সাইড বারের একটা অপশন ছিল, তো সাইড বার আমরা নেই নাই অন্যগুলোতে, কারণ অন্যগুলো আমাদের যেগুলো পোর্টফোলিও ওয়েবসাইট সেগুলোতে সাইড বারের প্রয়োজন পড়ে না, বাট এখানে তো মানুষ ব্লগ করতেই আসে, সো এই জন্য এখানে এটাকে ইউজ করা। তাহলে আই থিঙ্ক ক্লাস শেষ, কিভাবে একটা কন্টেন্টকে এসইও করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন। তবে আপনাদের জন্য টাস্ক থাকবে, মানে টাস্ক না, আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আর কি বলা চলে, সেটা হচ্ছে আমি র্যাঙ্ক ম্যাপ দিয়ে দেখালাম, আপনারা ইয়োস্ট এসইও প্লাগইন সেটআপ করে দেখবেন, অর্থাৎ দুইটা দিয়েই শিখবেন, ঠিক আছে। সেম প্রসেস, কোনো কিছু না, সেম প্রসেস, এখানে যা যা বিষয় আমাদের মেনটেন করতে হবে ওখানে ঠিক তাই মেনটেন করতে হবে, তো নো প্রবলেম। জাস্ট আপনি ইয়োস্ট এসইও দিয়ে একবার করতেছেন, র্যাঙ্ক ম্যাপ দিয়ে একবার করতেছেন, এবং এইটার জন্য এইটা আপনারা এটার কি কাজ দেব, আপনারা তো এখনো ফাইবারের গিগের ডেসক্রিপশন রেডি করেন নাই, এটার কাজ আজকে দিচ্ছি না, কারণ নেক্সট একটা ক্লাস আসে
ওই দুইটা মিলে তারপরে একটা মেইন ইয়ে হবে, তখন আমি দেবো, ঠিক আছে, কাজটা। সো এখন আপনারা কোশ্চেন করতে পারেন, যা যা কোশ্চেন করবেন আমি আসি অ্যান্সার দিচ্ছি, বলেন। ভাইয়া একটা ওই question। গুগলে দেখছিলাম যে কিছু রেইজ হ্যান্ড জায়গায় করেন, দাঁড়ান 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 দাঁড়ান, রেইজ হ্যান্ড করেন আপনারা, আমি একজন একজন করে নিচ্ছি, সমস্যা নেই। শুভ ভাই বলেন। ভাইয়া গুগলে একটা পোস্টের মধ্যে যখন আপনি সার্চ করতেছিলেন তখন দেখছিলাম যে ও হচ্ছে H2 ট্যাগ গুলা দিয়ে রাখছিল ওই নিচে মেটা ডাটাতে, মেটা ডেসক্রিপশনে। তো মেটা ডেসক্রিপশনে ওইটা দেওয়া বেটার হবে নাকি কোন একটা লাইন তুলে এখানে উপরের দিকে আছে maybe একটু ওই যে এর উপরেরটাই, এই যে এটা এর উপরেরটাই, গ্রানাইট কাউন্টার টপ, কোয়ার্টজ কাউন্টার টপ, এই লিঙ্কটার উপরের লিঙ্কটাই ভাই, ওই ওই এইটা এইটা, লিঙ্কটা। হ্যাঁ এখানেও আছে। আচ্ছা চলেন এটার ভিতরে আগে যাই, দেখি কি কি করছে। দেখছেন কত স্লো। তো অ্যাফিলিয়েট ওয়েবসাইট এত স্লো রাখা যাবে না, হ্যাঁ। এই দেখেন অনেক ছবি ইউজ করছে, 2টা 3টা 4টে, এই জন্যই এত স্লো। এত বেশি পরিমাণে ছবি ইউজ করছে জন্যই কিন্তু স্লো, বুঝছেন। এবং এই ছবিগুলো সব পিক্সাবে থেকে নিচ্ছে, দেখে বোঝা যাচ্ছে পিক্সেলস এর ছবি, পিক্সেলস বা পিক্সাবে, হ্যাঁ। হাই রেজুলেশনের, এবং এগুলোকে অপটিমাইজও সে করে না, বেশ বড় বড় ছবি, এই জন্য এত সময় নিচ্ছে। আচ্ছা, তো এই যে দেখেন এখানে কোনটাকে মেটা করছে, মেটা ডেসক্রিপশন করছে, আমরা একটু দেখি। আচ্ছা, কোনোটাকেও সে মেটা ডেসক্রিপশন না করে ও জাস্ট হচ্ছে কি, ও রেলিভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে, বা হচ্ছে স্মার্ট কাউন্টার টপ, এটা একটা মানে ফোকাস যে কিওয়ার্ড গুলো আছে, যেটাকে H3 বা H2 সেগুলো করছে, সেইটাকে উপরে সে দেখাইছে, ঠিক আছে। এটা কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আপনি আপনার এসইও করার জন্য কোন কোন বিষয়টাকে দেখাইতে যাচ্ছেন এটার উপর ডিপেন্ড করতেছে। বাট এটা যেটা ইউজ করছে এটাও ভালো, কিন্তু ধরেন এর থেকেও আপনার একটা গর্জিয়াস লাইন আছে, ঠিক আছে, সেই লাইনটাকে আপনি চাইলে ইউজ করতে পারেন, এটা আরো বেটার হয়, বুঝছেন। জি ভাইয়া, আর হচ্ছে হ্যাঁ। ওই সবাই অ্যাটেন্ডেন্স চাচ্ছিল। আর এই ফাঁকে হুম। হচ্ছে জিনিসটা যে ভাই আপনি ওই যে ইমেজটা আপলোড করার সময় নেওয়ার সময় একটা হুম। ইয়া প্লাগইন ইউজ করছিলেন অটোমেটিক্যালি রেজুলেশনটা ইয়া করার জন্য, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, রেজুলেশন আচ্ছা আমি ওটা ওইটা। ওটা দিয়ে দিচ্ছি, আমি দেখাচ্ছি আপনাকে, এখনই দেখাচ্ছি। ভাইয়া মেটাতে ডাইরেক্ট হচ্ছে কিওয়ার্ড ইউজ করলে তো তাহলে তো হোয়াইট হ্যাট এসইও হবে না। এটা মেটাতে ডাইরেক্ট, না ডাইরেক্ট ডাইরেক্ট আমরা ওই কিওয়ার্ড জন্য ইউজ তো, করা যাবে নাকি? না মেটা মেটা ডেসক্রিপশনে ইউজ করা যাবে। এখন হোয়াইট হ্যাট এসইও আর হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, এই দুটো সম্পর্কেও আমার অনেক আইডিয়া কম, বাট মোটামুটি আর কি ওই ডেসক্রিপশনের মধ্যে আপনার মেইন কিওয়ার্ডটা যেন থাকে, এটা একটু চেষ্টা করবেন। না না, সেটা তো অবশ্যই থাকবে, কিন্তু মেটা ডেসক্রিপশনটা সুন্দর সাজানো হতে হবে। শুধু কিওয়ার্ড গুলো বসে দিলেই হ্যাঁ যে হ্যাঁ, ওটা ভালো হয়ে যাবে। এই কথাটা ওই যে শুভ ভাইকে বললাম, যেমন এই যে এনার লেখছে ঠিক আছে, এই যে এরা ধরেন যে মানে খুব বেশি পরিমাণে এসইও করার জন্য এটা বসায় দিছে, এই যে এই চারটা, বাট এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না। এর থেকে ধরেন আপনি কোনো একটা ভালো সুন্দর লাইন লিখছেন, এই যে ওখানের মধ্যে আপনার যেটা আছে, আমরা যেটা আর কি করলাম, সেটা আর কি অবশ্যই বেশি মেটা ভালো। ডেসক্রিপশনটা সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। হুম হুম। এই রাজাক ভাই কিন্তু এসইও স্পেশালিস্ট, ঠিক আছে, তার উপর কোনো কথা চলবে না। স্যার আজকে আচ্ছা, কত নাম্বার ক্লাসে ইয়া করবো স্যার? 16 প্রেজেন্ট নাম্বার, দিব। 16তে পি লিখবেন, 16তে সবাই পি লিখবেন, ঠিক আছে, ছোট হাতের বড় হাতের যেটাই হোক লিখে দেন। আচ্ছা এবার আসেন, আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, তাই না, প্লাগ ইন। ফোন থেকে এই অ্যাড্রেস যে দিয়ে কেউ আবার টেক্সট এই যে দিয়ে দিবে। এই যে এইটা ইজি টেবিল অফ কন্টেন্টস, ঠিক আছে, এই ইজি টেবিল অফ কন্টেন্টস এটাকে ইউজ করবেন, দিয়ে আমি সেটিংস এ যাই, গিয়ে আমি আমার এখানে কোনটা করা আছে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন ইনেবল সাপোর্ট, মানে আপনি কোথায় কোথায় এটা চাচ্ছেন, পোস্টে আর পেজে, ঠিক আছে, তার মানে পেজে কিন্তু আমার আসছে, তো আমি পেজে দিতে যাচ্ছি না, আমি পেজটাকে অফ করে রাখি, আমি আগে খেয়াল করে নিই, পেজে মনে হয় পরবর্তীতে কোনো কারণে দেওয়া ছিল। এবার এই দেখেন পজিশন আপনি কোথায় দিতে যাচ্ছেন, ঠিক আছে, বিফোর ফার্স্ট হেডিং, ওই যে একটা ফার্স্ট হেডিং আমরা দিলাম না, এভাবে H2 এইভাবে দিলাম। তো এইগুলা আফটার ফার্স্ট হেডিং, আফটার ফার্স্ট প্যারাগ্রাফ, আফটার ফার্স্ট নাম্বার, প্যারাগ্রাফ নাম্বার, আফটার ইমেজ নাম্বার, টপ বটম, এই বিভিন্ন জায়গায় আপনি দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে কত নাম্বার হেডিং এ গিয়ে শো করাতে যাচ্ছেন সেটা, ডিসপ্লে হেডার লেভেল, এগুলো মানে এমনি দেওয়াই থাকে, হ্যাঁ, এগুলো এমনি দেওয়াই থাকে, জাস্ট এই 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 জিনিসটা একটু চেঞ্জ করে দিবেন, পোস্ট আর কোথায় কোথায় দেখাইতে যাচ্ছেন সেটা
আর পজিশন, আর কিছু না। দিয়ে এই যে নিচে সেট চেঞ্জ, এত কিছু লাগবে না এখানে। তাহলে হ্যাঁ, এটাকে সেট অটোমেটিক্যালি ও চেঞ্জ সাইজ করে কমায় দিন। নেবে ভাইয়া? এটা ওটুক সাইজই, এটা ছোট সাইজই, ওটা ওইভাবেই থাকে গোল হিসেবে। এটা এইভাবেই থাকে। জাস্ট আপনি পজিশন কোথায় দিবেন, যে আপনার ফার্স্ট হেডিং বিফোর নাকি আফটার, 2 না নাম্বার না ভাই, হেডিং আমি এর জন্য যে এইটা হেডিং আছে বলি না, 2টা, ওই তার যে নিচে দিলেন। আমি বলছিলাম ওই যে ইমেজ, আপনি বলছিলেন যে ইমেজটা সাইজটা বারবার চেঞ্জ করার দরকার হয় না, ও সাইজ ও নিজে আচ্ছা আচ্ছা, কমায় নেয়। সরি সরি। আচ্ছা বুঝছি, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। এই যে ডাব্লিউপি অপটিমাইজ, ক্লিন কম্প্রেস এন্ড ক্যাশ, ঠিক আছে? এই ডাব্লিউপি অপটিমাইজ যখন নেবেন, এইখানের মধ্যেই আপনি ইমেজের যে কম্প্রেশনটা আছে সেটাকে ওপেন করে দিলেই হবে। সেটিং এখানে কিন্তু অনেক কিছুই করা যায়, খালি যে ইমেজ তা না। আপনার ক্যাশ ডাটা, তারপরে হচ্ছে পেজের লোডিং স্পিড, সেগুলো বাড়ানো যায়, বাট খুব ভালো কাজ করে না, হ্যাঁ। তবে ইমেজের কাজটা ভালো করে। এই যে মিনিফাই এর মধ্যে না, ইমেজ, এই যে ইমেজের মধ্যে এই যে এটা দিয়ে দিবেন, অটোমেটিক্যালি কম্প্রেস নিউলি অ্যাডেড ইমেজ। মানে ও অটোমেটিক কম্প্রেস করে নেবে, ঠিক আছে, যখন একটা নতুন ইমেজ পাবে, ঠিক আছে? আর কিছু না, জাস্ট এটাকে ওপেন করে আপনি এই যে ভিউ লস, ধরেন এইটাই দেখেন, এটাকে কি কম্প্রেস করার রেজাল্ট এখানে শো করায় কিনা দেখি। আচ্ছা, এটাকে কম্প্রেস করছে, বাট এটার রেজাল্ট শো করাচ্ছে না, ঠিক আছে? দাঁড়ান দেখি, 247 কিলোবাইট ছিল। 247 থেকে 246, খুব বেশি করে নাই। এখন তার আগে আমি একটু এখানে দেখি কত কত ইয়া ছিল। ও 247, এটাও এখানে করে নাই, হ্যাঁ, বেশি করে নাই। আচ্ছা, বেশি না করলে এর জন্য একটা তো দেখাইছি এক্সটার্নাল বাইর থেকে, সেটা হচ্ছে টিনি পিএনজি, এটা অনেক ভালো। আমরা এই যে ডেস্কটপে, না ডেস্কটপের মধ্যে এইটা, তো এটা 247 ছিল, দেখেন এটা অনেক কমাবে, 146 করে দিছে, ঠিক আছে? প্রায় অর্ধেক সাইজ করে দিছে টিনি পিএনজি অনেক ভালো, হ্যাঁ। আরেকটা আছে অপটিমাইজিলা, দুইটা জিনিস, টিনি পিএনজি অথবা অপটিমাইজিলা, এই দুইটা ভালো। বাকিগুলো কম্প্রেস করে, এই দুইটা বাইট থেকে আপনি কম্প্রেস করে তারপরে দিতে পারেন। আমি সবগুলো যখন ক্লায়েন্টের ওয়েবসাইটের কাজ করি, আগে এখানে সবগুলোকে নিয়ে জিপ বানাই, তারপরে সেগুলো ওয়েবসাইটে আপলোড দিই। ভাইয়া বাল্ক ইমেজ আছে একটা, ওটা বাল্ক ইমেজ কি ওটা? ওইটা ইয়ে করে রিসাইজ আর কি। আচ্ছা, থাকতে পারে, অনেক আছে, অনেকগুলো। আমি আর কি এই দুইটা ইউজ করি, তো বললাম। বাকি এই যে যেমন বাল্ক ইমেজ, আরো যা যা আছে বলবেন আমাদের, আমরা সবাই ইউজ করবো সেগুলো। আচ্ছা, তারপর বলেন। আহ সুলাইমান ভাই বলেন। আচ্ছা ভাই, বেশ কয়েকটা কোয়েশ্চেন ছিল আমার। আমি হচ্ছে আহ, আচ্ছা আগে এটাই জিজ্ঞেস করি তাহলে, এই কন্টেন্ট গুলো কি মানে ক্লায়েন্ট দিয়ে দিবে, না হচ্ছে আমাদের নিজেদের করতে হবে আর কি? আর যদি এইটা, আমাদের করতে হয়, আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কি টপিক কি মানে ক্লায়েন্ট দিয়ে দিবে? আচ্ছা, দেখেন, কারণ আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইটের অর্ডার পাইছেন ক্লায়েন্টের, ঠিক আছে? ক্লায়েন্ট আপনাকে বলছে তুমি কন্টেন্ট বানায় নাও, আমি তোমাকে $20 দেবো কন্টেন্টের জন্য, বা $10 দেবো কন্টেন্টের জন্য, ঠিক আছে? যখনই এটা বলবে, তো তখন আর ক্লায়েন্টের কাছে বলা যাবে না যে আমাকে আপনার ব্লগের জন্য কন্টেন্ট দেন, এত কিছু না। আপনি যেহেতু তার কাজটা করতেছেন, সো আপনি জানেন যে আপনি কি রিলেটেড ওয়েবসাইট তৈরি করতেছেন, সো ওই রিলেটেড আপনি 6টা ব্লগ পোস্ট দিবেন। আর ক্লায়েন্ট যদি আপনাকে নিজের থেকে বলে যে তুমি এই বিষয়ের উপর আমাকে 6টা ব্লগ পোস্ট লিখে দাও, তাহলে আপনি তখন ওই বিষয়ের উপর 6টা ব্লগ পোস্ট লিখে দিবেন। আর ক্লায়েন্ট যদি ডিরেক্ট বলে যে আমার এখানে 6টা কন্টেন্ট আমি আগে থেকে লিখে নিছি অন্য ফ্রিল্যান্সারকে দিয়ে, তুমি জাস্ট এটাকে পোস্ট করে দাও, তাহলেও পোস্ট করে দিবেন, ঠিক আছে? এটা পুরোটাই ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর, ক্লায়েন্ট আপনাকে কিভাবে রিকোয়ারমেন্ট দিচ্ছে তার উপর। আচ্ছা ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টের মাধ্যমে হচ্ছে যে আমরা তো যেহেতু ইগুলো র্যাঙ্কিং করে আমাদের ওয়েবসাইট গুলো,
তার মানে কি ধরেন যে আমার যদি ক্লায়েন্ট নাও বলে সেক্ষেত্রেও কি আমি ওটা মানে কন্টেন্ট গুলো লিখে দিব? হ্যাঁ, ক্লায়েন্ট যদি না বলে তাহলে আপনি ৩টা বা ৬টা দামি কন্টেন্ট সেগুলো আর কি ChatGPT ইউজ করে দিতে পারেন। আর যদি ধরেন ক্লায়েন্ট আপনাকে এক্সট্রা কিছু পে করছে তাহলে আপনি সেটা করবেন ওই এখন AI দিয়ে লিখে সেখানে আগে হিউম্যানাইজ করবেন, হিউম্যানাইজ করে তারপরে সেটাকে ইউজ করবেন। ঠিক আছে? মানে এটা পুরোটাই ডিপেন্ড করছে যে টাকা পয়সার উপর। হ্যাঁ, আর ক্লায়েন্ট যদি ধরেন যে যদি বলে যে না আমার কোনো ব্লগের প্রয়োজন নাই, মানে আগে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে আপনি কি ব্লগ চান কিনা। যদি বলে যে না ব্লগের প্রয়োজন নাই তাহলে আর কি নিজের থেকে দেওয়ার দরকার নেই, ক্লায়েন্ট যা চাবে তাই দিতে হবে। ওকে। এটা আচ্ছা আর কি ভাই, ক্লায়েন্টের কাছে মানে এইটা একটা এক্সট্রা ফিচার হিসেবে কাজ করবে, আর আলাদা একটা সার্ভিসও আপনি বলতে পারেন। ঠিক আছে? বলেন। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাই মানে ওই যে ওয়েবসাইট বিল্ড করতে গিয়ে গতকালকে দেখলাম হচ্ছে এলিমেন্টর প্রো ছাড়া কি এই হেডার ফুটার গুলো কি বিল্ড করা যায় না নাকি? না ওটার জন্য আলাদা প্লাগইন ইনস্টল করা লাগে? এটা তো প্রথম ক্লাসে দেখাইছিলাম যে এলিমেন্টর প্রো ছাড়া হেডার ফুটার বিল্ড করতে পারবেন না। তখন আমরা ইউজ করি ওই যে এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার। সো এটার নাম এখন চেঞ্জ হয়েছে, আলটিমেট UAE মনে হয়, আলটিমেট কি জানো একটা, হ্যাঁ আলটিমেট হ্যাঁ অ্যাডন হ্যাঁ, ফর ইউএই। এলিমেন্টর এইরকম। হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই মনে হয় ওই- কালকে আমি খুঁজে পাইনি আর কি ওই ওই যে মানে প্লাগইনটা, আচ্ছা এই আচ্ছা, জন্য হ্যাঁ বলছিলাম হ্যাঁ আর কি ওই যে। হ্যাঁ, এলিমেন্টর হেডার ফুটার ওর নাম ছিল, পরে আপডেট হয়ে UAE আলটিমেট অ্যাডনস ফর এলিমেন্টর বা এইরকম কিছু একটা, UAE লিখলে ওটা আসে প্রথমে। হ্যাঁ, ওইটাই আর কি ওই প্লাগইন আগেরটা। সো ওইটাতে ফ্রিতে করা যায়, হয় ওটা করবেন, আর না হলে আপনার এলিমেন্টর প্রো যদি থাকে তাহলে আর ওটা করার দরকার নেই। হ্যাঁ, তারপর বলেন। ভাই আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি আপু কোশ্চেন নিচ্ছি, তার আগে হচ্ছে আপনাদের ক্লাস কিন্তু শেষ। ঠিক আছে? আপনারা কেউ লিভ নিতে চাইলে লিভ নিতে পারেন, সমস্যা নেই, ক্লাস শেষ। হ্যাঁ আপু বলেন। ভাইয়া ওই যে আপনি দেখাইছিলেন একটা পোর্টফোলিও ওয়েবসাইট আর কি, এখন আর কি প্র্যাকটিস যখন করতেছি তখন ওই যে হোম পেজে আমরা অনেক সময় অ্যাবাউট সেকশন বা আপনার কন্টাক্ট সেকশনের বিভিন্ন সেকশন আমরা হোম পেজে শো করি। তো ওইটা আর কি লিংক আপ করবো কিভাবে অন্য পেজের গুলো হোম পেজে? লিংক আপ করবেন মানে দাঁড়ান। ওইটাতে হোম পেজে ওই সেকশনটা ক্লিক করলে আমাকে ওই পেজটা নিয়ে যাবে, এরকম আর ও কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিংক দিয়ে দিবেন একটা, এই যে যেমন এটা তো না, আমি এখানে আসি। ধরেন এইটাই, মানে একটা পেজ এডিটে যাবেন, আগে পেজ ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, দেখো পেজ হোম তো পেজে যাই। হোম পেজে আসছি, দেখেন আমার যে সি অল কোর্সেস আছে না, এখানে একটা লিংক করা আছে, এক্সটার্নাল লিংক। এটা লোড নেওয়া শেষ হোক। এই দেখেন, এখানে আমি যদি ক্লিক করি, এই যে একটা লিংকের অপশন আছে। হ্যাঁ, এই লিংকের হ্যাশট্যাগে প্রথমে কেটে দিবেন, হ্যাশট্যাগে কেটে দিলাম, দিয়ে আমি এটাকে লিংক করাতে যাচ্ছি কোথায়, সি অল কোর্স। যখন এখানে ক্লিক করবে তখন এই যে কোর্স লিস্ট এই পেজে চলে যাবে। ঠিক আছে? তাহলে আমি জাস্ট এখানে কোর্স লিখবো, একটু অপেক্ষা করব। ওই যে কোর্স লিস্ট পাশে দেখবেন পেজ, তার মানে আমি এখানে ক্লিক করা মাত্রই এখন সে ওই পেজে চলে যাবে। আমি একটু প্রিভিউ করে দেখাচ্ছি। তার মানে ওই যে লিংক দিলেই হবে। হ্যাঁ, এক্সটার্নাল লিংক। আচ্ছা দেখেন, এখানে কিন্তু কোনো অপটিমাইজ করা হয়নি। ঠিক আছে? এই জন্য ওয়েবসাইটের লোডিং স্পিড বেশি। এই যে দেখছেন, এখন কোর্স লিস্টে চলে আসছে। দেখেন হোমে ছিল, এখানে ক্লিক করলাম, সেই কোর্স লিস্টে আসছে এবং ওই পেজে কি আসছে সেটা বুঝতে আচ্ছা, পারছেন আপু? সেক্ষেত্রে হ্যাঁ, হুম। সেক্ষেত্রে অনেক সময় পেজে সাব মেনু থাকে, তো ওই লিঙ্ক গুলো দিয়ে দিবো হুম। সাব মেনু। হ্যাঁ, পেজে সাবমেনু দিলে এই যে এখানে যখন ক্লিক করবেন না, আপনার ক্যাটাগরি শো করবে। সেটা যদি ক্যাটাগরি হিসেবে আপনি সাবমেনু গুলো ক্রিয়েট করেন তাহলে সেই ক্যাটাগরি শো করবে। আর আপনি যদি পেজে শো করাইতে চান তাহলে পেজ গুলোই শো করবে, সব এখানেই শো করবে এই লিঙ্কটার মধ্যেই। জাস্ট মানে এক লিখে একটা একটু ব্লক অপেক্ষা থাকে করবেন। না, ব্লক থাকে না, মানে 3-4টা ব্লক দিলাম হোম পেজে, সেক্ষেত্রে পেজেস এর ব্লগের ওগুলার কি ক্যাটাগরি এখানে শো করে দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে কি কি শো করে সেটা দেখেন। এখানে ক্যাটাগরি শো করে, এখানে পেজ শো করে। ঠিক আছে?
এই দুইটা জিনিস এখানে শো করে। সো আপনি এখান থেকে পেজে ধরাইতে চাইলে পেজে যাবে, যদি ক্যাটাগরি ধরাইতে চান তাহলে ক্যাটাগরি যাবে, আর পোস্টে ধরাইতে চাইলে মেবি পোস্ট এখানে হয় না, দেখি আমি তাও লিঙ্কডইন লিখি। পোস্ট আছে, এই যে পোস্ট ধরাইতে চাইলে পোস্ট আছে, এই যে এই পাশে, হ্যাঁ পোস্ট যদি ধরাতে চান সেটাও আছে। তো সবই আছে, পোস্ট, পেজ, থ্যাংক ইউ। হ্যাঁ, ক্যাটাগরি বুঝতে আমি পারছি। যদি ক্রিয়েট করতাম ক্যাটাগরিও ধরানো যায়, সবই ধরা যাবে। আচ্ছা ঠিক আছে আপু। হ্যাঁ নেক্সট, ফয়সাল ভাই বলেন। আচ্ছা ভাইয়া, আমার হচ্ছে ধরুন যে আমার তো একটা মেইন ডোমেন থাকে, মেইন ডোমেনের সাথে আমি সাবডোমেন ক্রিয়েট করি। তো সাবডোমেন যদি ব্লগ ক্রিয়েট করি, তো ওই ব্লগটা অ্যাকচুয়ালি গুগলের কাছে মানে কিরকম ভাবে যাবে অ্যাকচুয়ালি, আসলে মানে ওইটা কি ওই মেইন ডোমেনের মতোই রেসপন্স করে, মানে এসইও এর ক্ষেত্রে র্যাঙ্ক করবে নাকি হচ্ছে না, main domain থেকে সাবডোমেন সাবডোমেন ধীরে ধীরে র্যাঙ্ক করে, এবং সাবডোমেনে আসলে র্যাঙ্ক করায় লাভ নাই, ঠিক আছে। যদি আপনি ওই রকম একটা প্যাশন থাকে তাহলে আপনি মেইন ডোমেন নিয়ে কাজ করেন, ঠিক আছে। মেইন ডোমেনকে র্যাঙ্ক করা অনেক ইজি, এবং গুগলও সেটাকে রিকমেন্ড করে, সাবডোমেন কেনা। যদি এটাই করতো তাহলে মানুষজন কি করতো, একটা মেইন ডোমেন কিনে হাজার হাজার সাবডোমেন বানাইতো, কারণ সাবডোমেন আনলিমিটেড বানানো যায়, তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটে র্যাঙ্ক পাইতো। এখন আপনি দেখবেন যত র্যাঙ্কিং করা ওয়েবসাইট গুলো আছে কেউ সাবডোমেন ইউজ করে না, হ্যাঁ। সো আলটিমেটলি গুগল এগুলোকে করে না, বেশি রিকমেন্ড করে না, বুঝতে পারছেন, এবং আপনার কষ্ট হয়ে যাবে ওটাকে র্যাঙ্ক দিতে। বুঝতে পারছি। সুমন ভাই বলেন। আমার প্রশ্নটা ছিল যে আমরা আপনি শুরুতে বলছিলেন যে ওয়েবসাইটে যে একটা অপশন থাকে যে ডিসকারেজ ইন্ডেক্সিং, ওটা টিকমার্ক দিয়ে রাখতে হয়। তো ওই টিকমার্কটা কখন আমরা ছাড়বো, মানে টিকমার্কটা আমরা কখন থেকে দেয়া বন্ধ করব? এই যে আপনি ধরেন আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দিলেন, এই যে লরেম ইপসাম দিয়ে আমরা ওয়েবসাইট বানাই না, সো লরেম ইপসামের কন্টেন্ট যখন আপনার রিপ্লেস হয়ে গেল, ধরেন এটাকে আমি রিপ্লেস করে আমার নিজের কন্টেন্ট দিচ্ছি, সুমন বিশ্বাস কি করে না করে, তারপর সুমন বিশ্বাস একজন ওয়েব ডিজাইনার, তার প্যাশনটা কি, তার ভিশনটা কি, তার মিশনটা কি, ঠিক আছে, সে ক্লায়েন্টের সাথে কিভাবে কনভারসেশন করে, তার ওয়ার্কিং প্রসেস কি, সবগুলো দিয়ে যখন আপনি কন্টেন্টটাকে রিপ্লেস করে দিলেন, অর্থাৎ ওয়েবসাইটটা রেডি হয়ে গেল, তারপরে আপনি সেটাকে অন করে দিবেন, ঠিক আছে। মানে আর লরেম ইপসাম থাকা অবস্থায় অন করবেন। উঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, জাস্ট টিকমার্কটা উঠে দিবে এবং সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করে দিবেন। জি। আর আরেকটা প্রশ্ন ছিল ভাই, যে গতকালের যে আমার সিঙ্গেল পোস্ট করার পরে সবই ঠিক ছিল, আমার পোস্টের পিকচারটা আমি দেখতে পাইনি। ক্রিয়েট করার পর টেমপ্লেট দিয়ে ক্রিয়েট করছিলাম, কিন্তু পরে যখন ভিউ পেজে যাই তখন দেখি যে আমার পিকচারটা আর আসতেছে না, লেখাটা আসতেছে জাস্ট। আচ্ছা, তাহলে আপনি টেমপ্লেটের মধ্যে মনে হয় পিকচারের অপশন রাখেন নাই, ফিচার্ড ইমেজ। না, আপনি যেভাবে দেখাইছিলেন ওভাবে করছিলাম। তাহলে এই পাশে পোস্ট যখন করছেন তখন ফিচার্ড ইমেজ আপলোড দিছিলেন। জি। আচ্ছা, তাহলে ওটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তানভীর ভাই বলেন। ভাই আমি বলছিলাম যে কোনো রেসপন্সিভ কি করে করবো, এটার উপরে কি আলাদা ক্লাস হবে? হ্যাঁ, রেসপন্সিভের উপর আলাদা ক্লাস হবে। মানে ভাই এখন যদি আমরা কোনো পোর্টফোলিও বানাই, সেটা তো 100% রেসপন্সিভ হচ্ছে না। তা আমি ভাই কিছু ইউটিউব ভিডিওতে একটা দেখছি যে একটা মানে রেসপন্সিভ বানানোর জন্য একই সেকশন ডাবল করে ক্রিয়েট করে, তারপর একটাতে হাইড অন ডেস্কটপ করে দেয়, একটাতে হাইড অন মোবাইল এন্ড ট্যাব করে দেয়, এরকম করে দেয়। না, সবগুলোর জন্য লাগে না। আমি আমার ইউটিউব চ্যানেলে গেছিলেন, আমারটা দেখবেন, আমি দুই একটা শুধু এরকম করি, আমি শুধু হেডার আর ফুটারটাকে এরকম করি, আর বাকিগুলোকে যেটা হাইড করার দরকার পড়ে সেটা করি, আর যেটা দরকার পড়ে না সেটা করি না, এবং ডাবল করে ক্রিয়েট করি না। দাঁড়ান আমি আমারটা দিচ্ছি, ওটা দেখেন, আর ক্লাসে তো আমি বুঝাবই। আচ্ছা ভাই, আর ওই যে গিগ, আপনি ফাইবার গিগের ডেসক্রিপশন দেখছিলেন, ওইটা ইমেজ দিয়ে আপডেট করে মানে একবারে মোটামুটি রেডি করছে। আপনি যদি বলেন সব ঠিকঠাক আছে তাহলে ওই অনুযায়ী আপলোড করবো আর কি। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়ান ওটা। আপনি তো অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না? অ্যাসাইনমেন্টও সাবমিট করছি, মানে অ্যাসাইনমেন্ট সাবমিট আগেও করছিলাম, তারপরে যে আপনি বলার পরে আবার একটু মডিফাই করছি। এই যে হাউ টু রেসপন্সিভ ইওর ওয়েবসাইট, ঠিক আছে, 34 মিনিট। হ্যাঁ, তো এইটা একটু দেখে আরো আইডিয়া বাড়াতে পারেন।
আমি ক্লাস নেব এটা অবশ্যই। তাহলে গ্রুপে দিয়ে দেন, সবারই সুবিধা হলো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর তারপরে যে ভাইয়া গিগটা কি এখন দেখবেন নাকি আমি না, মানে আপনি অ্যাসাইনমেন্টে দেখে থাকেন, নিব? আমি ইয়ে করতেছি। আহ ওইটা আমি দেখতেছি। ওই যে অন্য কে আছে কোশ্চেনে? ভাইয়া আমি তাহলে বলি, হুম, বলেন আপু। আমি ওই গুটেনবার্গের পরে কি ক্লাসিকে এই ট্রান্সফার করতে পারবো? পোস্ট গুটেনবার্গ দিয়ে হ্যাঁ করা আছে, পরে আপু, কি আরো। ওই হুম প্রথমে পোস্টটা গুটেনবার্গ দিয়ে করা, হুম মানে ওই ইয়ে দিয়ে। তারপরে পরে যে এখন যে সিস্টেমটা, এটা তো ক্লাসিক, হ্যাঁ, হুম এটা দিয়ে আমি কি ইয়ে করতে পারবো, মানে হ্যাঁ, কোনো সমস্যা নেই। জাস্ট গুটেনবার্গটা চেঞ্জ হয়ে ইন্টারফেসটা আপনার ইয়াতে আসবে, ক্লাসিক এডিটরে আসবে, আর কোনো সমস্যা নেই। এটার জন্য কি ইউএস লাগে নাকি? ইয়েস তো আপনার হচ্ছে জাস্ট পোস্টটা কতটুকু ঠিক আছে নাই এটা দেখার জন্য। আচ্ছা, আর একটা হচ্ছে, আর কোনো পোস্ট করার পরে কি কোনো নিয়ম আছে যে গুগল অ্যাডসেন্সের যে ইয়েটা অ্যাপ্লাই, ওটা কি কতদিন পরে ওটা অ্যাপ্লাই করা যাবে বা যাবে না, এরকম কোনো নিয়ম আছে? এটা হ্যাঁ, এটা নিয়ম না, এটার আসলে হচ্ছে আপনার কি পরিমাণে ট্রাফিক সেখানে আসতেছে, ঠিক আছে, এইটার উপর ডিপেন্ড করে। এটা মোটামুটি শুধুমাত্র এইটা না, পাশাপাশি আপনার লো ভ্যালু কন্টেন্ট করা যাবে না। তারপরে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের স্পিড বেশি থাকতে হবে, অনেক কিছু ক্রাইটেরিয়া আছে। এবং প্রত্যেকটা ট্যাগ যে আছে সেই ট্যাগ ফিল্ড থাকতে হবে। তারপরে ক্যাটাগরি, সব ক্যাটাগরির মধ্যে, প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে যাতে পোস্ট থাকে, এই জিনিসগুলা করার পরে আপনার যদি মোটামুটি 50+ ট্রাফিক আসে, জাস্ট ইমপ্রেশন, ক্লিক না, হ্যাঁ, 50+ যদি ট্রাফিক আসতে থাকে তাহলেই এটা ইয়াতে গুগলে দেওয়া যায়, ঠিক আছে। বাট আসলে 50+ থাকলে এর 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 থেকে যদি আরো বেশি থাকে, 200, 250, 1K, 2K এরকম যদি হয় তাহলে দিলে আরো বেশি ভালো, ঠিক আছে। এটা ওই ইন্ডেক্সের সাথে সাথ না, এটা হচ্ছে ইমপ্রেশনের সাথে সাথ। না, ইন্ডেক্সিং করলে মানে আপনি যখন পোস্ট ইন্ডেক্সিং করবেন তারপরেই তো সেটা গুগলে থাকবে, দেন আপনার ইমপ্রেশন বাড়তে থাকবে। আচ্ছা, এটা টাইমিং কোনো ব্যাপার না, যত সময় পরে আমি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার এরকম কোনো ক্রাইটেরিয়া নাই যে মানে অ্যাডসেন্স এর মনিটাইজেশন পাইতে গেলে আপনার এতগুলো পোস্ট থাকা লাগবে, আপনার এতগুলো ভিজিটর থাকা লাগবে, এরকম কিছু না। কিন্তু যেমন ফেসবুক বা যেমন ইউটিউবের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, তারপরে 1000 সাবস্ক্রাইবার পূরণ লাগে 1 বছরের মধ্যে, এরকম নাই, ঠিক আছে। আর আমার প্রেজেন্টটা দিয়ে দিবেন ভাই, আমি তো ফোন দিয়ে ইয়ে করেছি, অ্যাড হয়েছি, আচ্ছা দিতে পারি। আচ্ছা, আপনারটা লিখে রাখতেছি, সমস্যা নেই। আচ্ছা, তারপর নূর আলম মোহন ভাই বলেন। হ্যালো ভাইয়া। হুম, হ্যালো হ্যাঁ বলেন ভাই। ভাই, আমারও হচ্ছে ওই সোমবারের মতো সেম সমস্যা। ওই যে সে সিঙ্গেল পোস্ট যখন ক্রিয়েট করি না,